জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে। মানে বইয়ের যে পিডিএফটা এটা দেখা যাচ্ছে তো? বইয়ের পিডিএফ ওপেন করা আছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা হচ্ছে যে এই আর্টওয়ার্কের বেসিক জিনিসগুলো আলোচনা করছি। তার ভিতর আমি যদি একটু সংক্ষেপে রিভিউ করি, আমরা গত ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করছিলাম, অ্যানালাইসিস প্রসিডিওরটা শুরু করছি, এবং আমরা জানি যে আমরা ইকুইভ্যালেন্ট মেথডে আমরা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক যে মেথডটা, সেই মেথডে আমরা অ্যানালাইসিসটা করব। তো এটার জন্য আমাদের বেশ কয়েকটা জিনিস দরকার। তার ভিতরে একটা হচ্ছে যে অকুপেন্সি ক্যাটাগরি, এটা আমাদের লাগবে। এবং আমরা দেখছি যে বিল্ডিং কে অকুপেন্সি ক্যাটাগরির ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। এটা এএসসি তে একরকম ছিল, বিএনবিসি তে এটা একটু আরেক রকম ছিল আর কি। এবং সেইভাবে করে এখানে একটা ইম্পর্টেন্স ফ্যাক্টর দেওয়া হয়, ঠিক আছে, বিল্ডিং এর টাইপ ওয়াইজ। যে ইম্পর্টেন্স ফ্যাক্টরটাকে আমরা বলতেছিলাম আই। আচ্ছা, তারপরে আমরা আরো দেখছিলাম কি যে আমাদের এই টোটাল বাংলাদেশকে মানে 4টা জোনে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। এটাকে আমরা বলতেছিলাম যে সিসমিক জোনেশন ম্যাপ, ঠিক আছে। এবং সেই সিসমিক জোনেশন ম্যাপ অনুযায়ী তোমার হচ্ছে যে কি বলে, যে প্রতিটা জোনের জন্য একটা নির্দিষ্ট জোন কোফিসিয়েন্ট দেওয়া আছে। যেমন হচ্ছে যে প্রথম জোনের জন্য হচ্ছে এটা 0.12, দ্বিতীয় জোনের জন্য হচ্ছে 0.20, তারপরে 3 নম্বরটায় 0.28, আর 4 নম্বরটায় হচ্ছে 0.36। এইভাবে হচ্ছে 4টা জোনের জন্য একটা জোন ফ্যাক্টর দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এসডিসি। তো এই এসডিসি অনুযায়ী আমরা দেখছি যে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ডিজাইন করতে পারি। তার ভিতর 6টা ক্যাটাগরি ছিল। হ্যাঁ, তো এই 6টা ক্যাটাগরির ভিতর আমাদের যে কোনো একটা ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন এই সিলেক্ট করার জন্য কি করতে হবে? সিলেক্ট করার জন্য হচ্ছে যে এই আমাদের বিএনবিসির যে ম্যাপটা ছিল, যে এখানে ওরা হচ্ছে যে তিনটা জিনিসের সাথে এটাকে কম্পেয়ার করছে। একটা হচ্ছে যে অকুপেন্সি ক্যাটাগরি, সেইটা একটা। তারপরে হচ্ছে যে তোমার এই জোন, সেইটা একটা। এবং আরেকটা হচ্ছে যে সয়েলের টাইপ। এই 3টা জিনিসের উপর বেস করে তারা হচ্ছে যে এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা ঠিক করতেছে, ঠিক আছে। ধরো এখানে অকুপেন্সি ক্যাটাগরি 2 হইলো, তারপরে হচ্ছে যে জোন 2 হইলো, ঠিক আছে, এবং ধরো এটার সয়েল টাইপটা হলো এসসি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের সিসমিক এই ডিজাইন ক্যাটাগরিটা হবে সি। তো এভাবে করে হচ্ছে এটা সিসমিক ডিজাইন ক্যাটাগরিটাকে ঠিক করা হয়। আচ্ছা, তো এখন এখানে সয়েলের টাইপটা কিভাবে পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা হয়েছিল, যে সয়েল টাইপটা পাওয়ার জন্য আমরা সয়েলের টেস্ট করতে হবে। সেখানে আমরা এসপিটি টেস্ট বা শিয়ার স্ট্রেন্থ টেস্ট বা হচ্ছে এস ভেলোসিটি টেস্ট, যেকোনো টেস্ট করে সেখান থেকে সয়েলের টাইপটা ঠিক করা যাবে। আচ্ছা, এবং তোমাদের মনে আছে যে আমাদের বিএনবিসি তে হচ্ছে সয়েলের টাইপটা একটু অন্যরকম আছে। সেখানে এখানে এসসি তে 6টা টাইপ আছে, বাট বিএনবিসি তে 7টা টাইপ, ঠিক আছে। তো সেখানে বিএনবিসি থেকে আমরা সেটা টাইপটা সিলেক্ট করব। আচ্ছা, এসডিসি টা যখন সিলেক্ট করতে পারবা, তখন তুমি এই সিদ্ধান্তটা নিতে পারবা যে তোমাকে কি স্ট্যাটিক অ্যানালাইসিসে যাইতে হবে সেখান থেকে। এখন আমরা এই এসডিসি টা যদি উপরের দিকে থাকে ডি এর, তখন হচ্ছে এখানে ডাইনামিকে যাওয়া লাগে, ঠিক আছে। কিন্তু যদি মানে রেগুলার স্ট্রাকচার হয়, ঠিক আছে, তো এবং যদি এটা এই বিসি হয় বা হচ্ছে ডিএফ হলেও যদি এটা রেগুলার স্ট্রাকচার হয়, টাইম পিরিয়ড কম হয়, সেক্ষেত্রে এটা স্ট্যাটিক অ্যানালাইসিস করা যেতে পারে। আচ্ছা, তো এই জিনিসগুলো সবকিছুই আমরা গতদিন আলোচনা করছি। এখন আজকে আমরা যেখান থেকে শুরু করতেছি সেটা হচ্ছে যে আমাদের ডিজাইন বেস শিয়ার, ঠিক আছে। তাহলে তোমাদের যাদের খাতাপত্র আছে তোমরা একটু খাতাপত্র নিয়ে নাও এবং লেখো যে ডিজাইন বেস শেয়ারের ফর্মুলাটা এটা একটু লেখো, যে ভি ইজ ইকুয়াল টু এস এ ইন্টু ডাব্লিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সূত্রটা আসলে মানে কোন সূত্র থেকে আসছে কে বলতে পারবে? এই যে সূত্রটা ডিজাইন বেস শেয়ার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ধরো এই যে আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে আমাদের যদি এরকম যদি একটা বিল্ডিং থাকে, এখন এই মাটির নিচ থেকে হচ্ছে যেটা মানে আর্থকোয়াকটা আসবে, ঠিক আছে। এই আজকের আর্থকোয়াক কে টের পাইছো? আমি পাইছি স্যার। স্যার 6টা 15-তে স্যার। হ্যাঁ, আমার ঘুম ভেঙে গেছিল ঝাঁকুনিতে, ঠিক আছে। আমি তো ঘুমেছিলাম, পরে ঘুম ভেঙে পরে মনে হলো কি আমারই খালি মনে হয়েছে কিনা, পরে দেখি যে না, আসলেই ছিল আর কি। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো এখন হচ্ছে তাহলে তোমার এই মাটির নিচ থেকে এটা আসতেছে। তো আমরা বলতেছিলাম যে আমাদের এই ভূমিকম্পের এটার একটা কি যে এক্সিলারেশন আছে, ঠিক আছে, এক্সিলারেশন।
তো এখন সেই এক্সিলারেশনটাকে আমরা বলতেছি এস এ, ঠিক আছে। আর এই বিল্ডিং এর একটা ওয়েট আছে ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি বলি যে এই বিল্ডিং এর উপর আসলে এই কতটুকু ফোর্স আসতেছে, ঠিক আছে, তাহলে আমরা সেখানে বলতে পারবো যে ফোর্স ইজ ইকুয়াল টু এই মানে কি বলে এটাকে, এফ ইকুয়াল টু এম এ আর কি, যেটা নিউটনের সূত্র। সেইভাবে করে আমরা বলতে পারবো যে এটার ওয়েট এবং হচ্ছে এটার এক্সিলারেশন, এটা গুণ করলে আমরা হচ্ছে এই এটা পাবো আর কি, বেস শিয়ারটা পাবো বা ফোর্সটা পাবো, যে ভূমিকম্পের সময় কতটুকু ফোর্স আসতেছে সেটা আমরা পাবো। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো যে আমাদের হচ্ছে দুইটা জিনিস লাগতেছে, তাহলে এক্সিলারেশন লাগতেছে আর বিল্ডিং এর ওয়েট লাগতেছে। তো এখন এই বিল্ডিং এর ওয়েট কতটুকু ধরবো? হ্যাঁ, বিল্ডিং এর ওয়েট আসলে কতটুকু ধরা যাবে? তো সেই ব্যাপারে এখানে বলা হয়েছে যে ডাব্লিউ ইকুয়াল টু কি, টোটাল সিসমিক ওয়েট অফ দ্য বিল্ডিং। এখন এই সিসমিক ওয়েটের ভিতর কি কি আছে? তাহলে সিসমিক ওয়েটের ভিতর আছে হচ্ছে এই ডেড লোড যেটা থাকবে, ডেড লোডটা 100% ধরতে হবে, ঠিক আছে। আর লাইভ লোড যেটা থাকবে, হ্যাঁ, লাইভ লোডটা কখনো 25%, কখনো এটা 50%, ঠিক আছে, বা কখনো 100%, এইভাবে বিভিন্ন মাত্রায় ধরতে হবে। তো সেটা কি হচ্ছে, দেখো প্রথম যে পয়েন্টটা বলতেছে যে লাইভ লোড যদি 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের কম হয় তখন হচ্ছে 25% লাইভ লোড ধরতে হবে। লাইভ লোডটা যদি 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার বেশি হয় তখন হচ্ছে 50% লাইভ লোড ধরতে হবে। আর কিছু কিছু ইকুইপমেন্ট আছে, যে হেভি ইকুইপমেন্ট যেগুলো আছে যে পার্মানেন্টলি থেকে যাবে বিল্ডিং এ, ধরো বিল্ডিং এর শুরুতে এটা বসানো হয়েছে, এটা আজীবন বিল্ডিং যতদিন থাকবে এই ইকুইপমেন্টটা এই জায়গাতেই থাকবে। এরকম যদি কোনো পার্মানেন্ট কোনো ইকুইপমেন্ট থাকে, ঠিক আছে, বা ধরো যে রিটেইন লিকুইড, যেমন আমাদের যেটা যে ওয়াটার ট্যাঙ্ক, ছাদের উপর যেটা ওয়াটার ট্যাঙ্ক, সেখানে এটা ওয়াটার ট্যাঙ্কটা তো পার্মানেন্ট স্ট্রাকচার, সবসময় পানি থাকবে। তো এই ধরনের জিনিস হইলে তখন হচ্ছে সেই ধরনের লাইভ লোডকে 100% নিতে হবে। তাহলে লাইভ লোডটা আমরা সবসময় মানে একই মাত্রায় নিব না, এটা বিভিন্ন সময় বিভিন্ন, কখনো 25%, কখনো 50%, আবার কোনো কোনো জিনিস সেটা 100% হইতে পারে, ঠিক আছে। এইভাবে করে আমরা লাইভ লোডটা হিসাব করব। এটার কারণও আছে, কারণ হচ্ছে যে লাইভ লোডটা মানে একই সাথে এট এ টাইম 100% লাইভ লোড কখনোই আসে না বিল্ডিং এ, ঠিক আছে। তো সেই তো মানে প্র্যাকটিক্যাল যে সিনারিওটা সেইটাকেই এখানে হচ্ছে সিমুলেট করা হয়েছে। আচ্ছা, তো এই লাইভ লোডের বিষয়টা বুঝছো কিনা, বা এটা কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওইটা আরেকবার একটু বলবেন। আচ্ছা, সেইটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লাইভ লোডটা কখনো 25, কখনো 50, কখনো 100% হইতে পারে আর কি। তো যদি এটা হচ্ছে যে লাইভ লোডটা যদি তোমার 3 কেপি এর থেকে কম হয় তখন এটা 25% ধরতে হবে। লাইভ লোডটা যদি 3 কেপি এর বেশি হয় তখন এটা 50% ধরতে হবে। আর লাইভ লোডটা যদি তোমার হচ্ছে যে কোনো এরকম লাইভ লোড থাকে যেটা হচ্ছে পার্মানেন্ট স্ট্রাকচার, ঠিক আছে, বা ওয়াটার ট্যাঙ্ক, এই ধরনের জিনিস থাকলে সেগুলো হচ্ছে 100% ধরতে হবে। দেখো বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাচ্ছি। তো তাহলে ওয়েট সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারলাম, এখন আসলে এক্সিলারেশন সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এক্সিলারেশনটা আমরা এখানে বের করতেছি কি দিয়ে, যে এই এস এ ইজ ইকুয়াল টু 2/3 জেড আই বাই আর ইনটু সিএস, এইটা হচ্ছে এটা এক্সিলারেশন বের করার ফর্মুলা। আচ্ছা, এখন এখানে কোনটা কি? তো প্রথমেই আসে যে জেডটা হচ্ছে এই কি বলতে পারবা, জেডটা কি? একটু আগে দেখাইছিলাম, জেডটা কে বলতে পারবে? হ্যাঁ, জোন কোফিশিয়েন্ট, ঠিক আছে। জেড হচ্ছে বেসিক্যালি জোন কোফিশিয়েন্ট। সেটা যদি আমরা বিএনপিসি থেকে যদি একটু দেখি যে এই যে এখানে আমাদের জোন কোফিশিয়েন্ট, তাহলে এটা তোমাকে কোশ্চেনে তো বলে দেবে যে কোন জেলায় ডিজাইন করতে হবে, সেটা বলে দেবে। তাহলে সেইভাবে করে সেই জেলা অনুযায়ী, ঠিক আছে, এই ম্যাপ থেকে তুমি সেটা সিলেক্ট করবা কোন জোনে পড়ছে এবং এটার জোন কোফিশিয়েন্টটা কত। স্যার এই জায়গায় তো স্যার জোন অনুযায়ী দেওয়া আছে, কিন্তু ওইটা কি বলা থাকবে পরীক্ষায় নাকি শুধু জেলার নাম দেওয়া থাকবে? ধরো যশোর জেলায় করবা, এখন কত হবে জোন কোফিশিয়েন্ট, কত হবে? কত হবে বলো, যশোর জেলায় ডিজাইন করব, জোন কোফিশিয়েন্ট 0.12। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো যে এই যে তাহলে আমরা জোন কোফিশিয়েন্ট পাচ্ছি, এই জোন কোফিশিয়েন্টটা আসলে বেসিক্যালি কি বোঝায়, এটা তো একটা বড় প্রশ্ন, যে আসলে এই যে জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। এই জিনিসটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এক্সিলারেশন, আর কিছুই না।
তার মানে তুমি যেটাকে দেখতেছো 0.12, ঠিক আছে, 0.12। এখন এক্সিলারেশন হইতে হলে তো এটার তো একটা ই লাগবে, একক লাগবে তো, তাই না? যে এটা মিটার পার সেকেন্ড স্কয়ার বা ফিট পার সেকেন্ড স্কয়ার বা এরকম, বা সেন্টিমিটার পার সেকেন্ড, একটা একক তো লাগবে। তো বলতে পারবা যে এটা কোন এককে আছে? মানে এনিওয়ান, এটা কোন এককে আছে মনে হয়? রেজে তো মনে হয় একক নাই স্যার। একক আছে এখানে, এটা হচ্ছে মিটার সেকেন্ড পার মিটার স্কয়ার ডিভাইডেড বাই সেকেন্ড পার মিটার স্কয়ার হবে। এই সেকেন্ড পার মিটার স্কয়ার কই দিয়া পাইছো? ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। সরি হয় মিটার পার সেকেন্ড। হ্যাঁ না, এখানে সেটা না, এখানে হচ্ছে 0.12 জি। এখন বুঝতেছো? তার মানে 0.12 ইন্টু তার সাথে হচ্ছে 9.81, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এখন বোঝা যায় কিনা, ঠিক আছে? তার মানে এইখানে যে জোন কোফিসিয়েন্টটা দেওয়া আছে এইটার সাথে একটা জি গুণ আছে, সেটা যদি গুণ করে দাও তখন তুমি মিটার পার সেকেন্ড স্কয়ারে পাও। তার মানে এটা জি এর রেসপেক্টে আছে আর কি, বেসিক্যালি এই এক্সিলারেশনটা। তো তাইলে এখন সে বলতেছে যে তোমার জোন 1 এর যে জেলাসমূহ আছে সেইখানে এই 0.12 জি এই পরিমাণ এক্সিলারেশন আসতে পারে। ভূমিকম্প যখন হবে তখন 0.12 জি এই পরিমাণ এক্সিলারেশন এখানে আসতে পারে। এখন সে যে বলতেছে যে এই পরিমাণ এক্সিলারেশন এখানে আসতে পারে, এইটা কত বছরের ভূমিকম্প, তাই না? কারণ তুমি তো জানো যে এই তোমার কি বলে যে ভূমিকম্পের মানে কি বলে যে যেগুলো ছোট সাইজের ভূমিকম্প সেগুলো আমাদের ফ্রিকুয়েন্টলি হয়, এবং যেগুলো একটু বড় মাত্রার ভূমিকম্প সেগুলো হচ্ছে আমাদের কি অনেক বছর পর পর হয়, তবে 100 200 500 এরকম এত বছর পর পর হয়। তো তাহলে এই যে এক্সিলারেশনটা সে তোমাকে বলতেছে, বা এই এক্সিলারেশন ধরে তুমি ডিজাইন করবা বিল্ডিং, এখন এইটা আসলে কত বছরের ভূমিকম্পের তাহলে সেইটার হিসাবটা হচ্ছে যে দেখো, সেটা হচ্ছে যে এটাকে আমরা বলি 2% সম্ভাবনা ইন 50 ইয়ার্স, পার 50 ইয়ার্স। তাহলে কি হচ্ছে জিনিসটা, যে প্রতি মানে 50 বছরে এই ধরনের একটা ভূমিকম্প, হ্যাঁ, সেটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 2%। তাহলে সেইটাই যদি হয়, এখন আমি যদি ঐকিক নিয়ম করি যে 2% সম্ভাবনা হচ্ছে 50 বছরে, তাই না? তাহলে 1% সম্ভাবনা কত? 25 বছরে। তাহলে 100% সম্ভাবনা যে এইরকম একটা ভূমিকম্প হবেই, হ্যাঁ, তাহলে সেটার 100% সম্ভাবনা, তাহলে এটা কত বছর হবে? কত হবে? যে হ্যাঁ প্রতিদিন হবে। 2,500 এইটা ঐকিক 2500 নিয়ম। হ্যাঁ, ঐকিক নিয়ম থেকে যে 2500 বছর, ঠিক আছে। তাহলে 2500 না, এটা একটু কম আছে, সেটা হচ্ছে 2475 বছর হবে এটা। তাহলে বেসিক্যালি জিনিসটা যেটা হচ্ছে যে তোমার 2475 বছরের ভিতর সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয় সেই ভূমিকম্পের মাত্রা হচ্ছে এইটা, মানে এই যে 0.12 জি বা এই পরিমাণ এক্সিলারেশন তখন তৈরি হয়। তো এই যে জিনিসটা যে 2475 বছর হচ্ছে এটা রিটার্ন পিরিয়ড, তার মানে কি 2475 বছরের ভিতর সবচেয়ে বড় যে ভূমিকম্প সেইটা ধরে আমরা ডিজাইন করতেছি। তো তাইলে এখন এই যে এইটা যে 2475 বছর, এইটাকে আমরা সংক্ষেপে বলি এমসিই, ঠিক আছে? আমাদের খাতাপত্র থাকলে এগুলো লিখে রাখো। তাহলে এমসিই, ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়াক, ঠিক আছে? এটাকে আমরা কি বলি বলো, এটা কি বলে এটাকে? ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়াক, ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে এখন একটা জিনিস দেখো, এই যে তোমাকে এই অনেকে বলে না যে এই ধরো তুমি একটা বিল্ডিং ডিজাইন করছো, তো এখন বলা হয় যে এই বিল্ডিংটা কত মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে, এরকম একটা প্রশ্ন অনেক সময় হয় না, যে এটা কি 8 মাত্রার সহ্য করতে পারবে নাকি 9 মাত্রার, না কত মাত্রার ভূমিকম্প সহনশীল? এই ধরনের একটা কোশ্চেন কিন্তু এটা হরহামেশাই হয় আর কি। এটা তোমরা মানে এই ধরনের কোশ্চেনের সাথে পরিচিত কিনা? জি স্যার। হ্যাঁ। তো তাইলে এখন এই যে জিনিসটা যে ধরো সাধারণ মানুষ জিজ্ঞেস করে যে যে আপনি আমাকে একটা বিল্ডিং ডিজাইন করে দিবেন, তো এখন আমার বিল্ডিংটা কত মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে, তো এই ধরনের একটা প্রশ্ন সবসময় করা হয়। এখন এই প্রশ্নটা এটা কিন্তু একটা মানে মিসকনসেপশন, ঠিক আছে, মানে এটা একটা ভুল ধারণা। কারণ আমরা কখনোই মাত্রার জন্য বিল্ডিং ডিজাইন করি না। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার এই মানে মাত্রার তো আসলে কোনো সঠিক ডেফিনেশন নাই, ঠিক আছে? কারণ তুমি চিন্তা করো যে তুমি যেটা বললাম যে তুমি যশোরে হচ্ছে এটা ডিজাইন করবা, যে তুমি চিন্তা করো কি যে তুমি যশোরে হচ্ছে একটা বিল্ডিং তুমি ডিজাইন করবা, আচ্ছা ভালো কথা। এখন মনে করো তোমার এই 8 মানে একটা চিন্তা করো যে 9 মাত্রার একটা ভূমিকম্প, সেই 9 মাত্রার একটা ভূমিকম্প সিলেটে হয়েছে, ঠিক আছে?
সিলেটে ভূমিকম্পটার মাত্রা কত ছিল? 9। এখন ধরো এই 9 মাত্রার ভূমিকম্প, এটা যশোর থেকে সিলেট কি খুব কাছে না অনেক দূরে? দূরে। দূরে। তো মনে করো এই 9 মাত্রার ভূমিকম্পে তোমার বিল্ডিং এর কিছুই হয় নাই, ঠিক আছে? কারণ এখানে ওই অনেক দূরে হওয়ার কারণে এটার এক্সিলারেশনটা অনেক কম ছিল। যশোরে এটার ত্বরণটা এক্সিলারেশনটা অনেক কম, গ্রাউন্ড এক্সিলারেশনটা কম ছিল। আবার মনে করো তোমার এই এর থেকে কম ধরো 8 মাত্রার একটা ভূমিকম্প, সেটা ধরা যাক যে এই ঝিনাইদহে হয়েছে, ঠিক আছে? এখানে 8 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কি এই 8 মাত্রার ভূমিকম্পে তোমার বিল্ডিং ভেঙে গেছে। তাইলে এখন তুমি প্রথম যখন ভূমিকম্পটা হইলো যে 9 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, তোমার বিল্ডিং এর কিছুই হয় নাই, তো তুমি বলে দিলা আমার বিল্ডিং 9 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। কিন্তু তার কিছুদিন পরে এই যশোরের পাশে একটা 8 মাত্রার একটা ভূমিকম্প হইলো, তখন তোমার বিল্ডিংটা ভেঙে গেল। তাহলে কি তোমার সেই বক্তব্য কি ঠিক ছিল? বলো, আচ্ছা। বুঝতে পারছো আমার কথা? তাইলে এইটা মাত্রাটা তো এটা তো ডিপেন্ড করবে কাছে না দূরে, ডিস্টেন্সের সাথে। আবার এটার আরো সম্পর্ক আছে, এটার সম্পর্ক আছে যে ফোকাসটা কোথায় সেটা। এটা যদি ভূমির অনেক গভীরে হয় তখন এটার এক্সিলারেশনটা একরকম হবে। আবার এইটা যদি এই ফোকাসটা যদি ভূমির খুব কাছাকাছি হয়, মানে খুব শ্যালো ডেপথে যদি হয়, তখন আবার এইটার ত্বরণটা বেশি থাকে, এক্সিলারেশনটা তখন আবার বেশি থাকে। তাহলে একই মাত্রার ভূমিকম্প মনে করো যে মাটির বেশি গভীরে হইলে একরকম রেসপন্স, আবার মাটির একটু উপরে হইলে একরকম রেসপন্স, কিন্তু দুইটাই একই মাত্রার ভূমিকম্প, ঠিক আছে? ধরো এই যে 8 মাত্রার দুইটাই 8 মাত্রার ভূমিকম্প, কিন্তু একটা মাটির অনেক গভীরে হয়েছে, তোমার বিল্ডিং এর কিছুই হয় নাই, আর একটা হচ্ছে মাটির খুব কাছাকাছি হয়েছে, বিল্ডিং ভেঙে পড়ে গেছে, ঠিক আছে? তাহলে একবার তো কিছুই হলো না, আরেকবার ভেঙে পড়ে গেল, তাহলে তো তুমি বলতে পারতেছো না যে 8 মাত্রার ভূমিকম্প সহনীয়, বলতে পারতেছো? পারবা এটা বলতে? না স্যার স্যার। আরেকবার স্যার, কোনটা আরেকবার? মানে আরেকবার একটু বলেন, মানে শুনতে পাইনি। বলতে চাচ্ছিলাম যে ধরো তোমার এই 8 মাত্রার ভূমিকম্প, এইটা মাটির অনেক গভীরে হয়েছে, তখন তোমার ত্বরণের মানে মাটিতে যে এক্সিলারেশন আসছে সেটা কম আসছে, তখন তোমার বিল্ডিং এর কিছুই হয় নাই। আবার সেই একই মাত্রার ভূমিকম্প এটা যখন মানে মাটির খুব কাছাকাছি হয়েছে, ঠিক আছে, মানে ফোকাসটা মাটির খুব কাছাকাছি ছিল, তখন আবার তোমার বিল্ডিং ভেঙে পড়ে গেছে। তাহলে দেখো একই মাত্রার ভূমিকম্প, একবার কিছুই হলো না, আরেকবার বিল্ডিং ভেঙে গেল, হ্যাঁ। তাহলে তো তুমি তো বলতে পারতেছো না যে এটা 8 মাত্রা সহনশীল, এটা তো বলতে পারবা না, পারবা? এটা না পারা স্যার। যাবে না, পারা যাবে। তাহলে হচ্ছে কি, তাইলে হচ্ছে এইটা যে বলতেছে যে কয় মাত্রার ভূমিকম্প সহনীয়, এটা একটা মিসকনসেপশন, ভুল ধারণা, এটা তোমরা ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে? তাহলে আমরা কখনোই ওই মাত্রা ঠেকানোর জন্য ডিজাইন করি না, আমরা ডিজাইন করি হচ্ছে যে আমাদের মাটিতে কি পরিমাণ এক্সিলারেশন আসবে সেই এক্সিলারেশনটা সে যাতে নিতে পারে, এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক আছে? এখন সেই এক্সিলারেশনটা সেটা কত মাত্রায় আসবে সেটা আমরা জানি না, সেটার সাথে অনেক ফ্যাক্টর আছে, সেটা কাছে না দূরে, মাটির গভীরে না উপরে, অনেক ব্যাপার আছে সেখানে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে বিল্ডিংটা ডিজাইন করব কি জন্য, যে আমাদের সর্বোচ্চ যে ত্বরণটা এখানে আসতে পারে, সর্বোচ্চ যে এক্সিলারেশনটা যেটা আসতে পারে এখানে, সেই এক্সিলারেশনটা যেন বিল্ডিং নিতে পারে। এখন সেই এক্সিলারেশনটা কোন এক্সিলারেশন? 2500 বছরের ভিতর সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়, সেই ভূমিকম্পে যতটুকু এক্সিলারেশন আসতে পারে সেই এক্সিলারেশনটা এই বিল্ডিং কে নিতে পারতে হবে। এইটা এই তোর এক্সিলারেশনের জন্য আমরা ডিজাইন করব। তাহলে স্যার, এতটুকু আমাদের কাছে কনসেপ্ট কিনা? 25 বছরের ডাটা আছে। 2500 বছরের ডাটা আছে কিনা সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই জিনিসটা পাইলো কোন জায়গা থেকে, এইটা একটা বড় প্রশ্ন, তাই কিনা? এখন আমি যে বলতেছি হ্যাঁ। 2500 বছরের ভিতর সবচেয়ে বড় ত্বরণ আসবে এইটা, যে 0.12 ইন্টু 9.8, যে 0.12 জি, এটা যে আমি বলতেছি যে 2500 বছরের ভিতর সবচেয়ে বড় যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের ত্বরণ হচ্ছে এইটা, এইটা কোন জায়গা থেকে পাইলো? এইটা একটা বড় প্রশ্ন না? জি স্যার। এইটা হচ্ছে এই যে ইউএসজিএস, তো তোমরা জানোই ইউএসজিএস এর নাম তো শুনছোই, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে। এরা কিন্তু এদের কাছে কিন্তু সেই অনেক আগে থেকেই এদের মানে ভূমিকম্পের রেকর্ড আছে এদের, ঠিক আছে? অনেক আগে থেকেই এদের কাছে এই মানে ভূমিকম্পের ডাটাগুলো এরা রেকর্ড করতেছে আর কি সারা বিশ্বের। তো সেই রেকর্ডের উপর বেস করে পরিসংখ্যানের তত্ত্বের আলোকে বা স্ট্যাটিস্টিক্স এর থিওরি অ্যাপ্লাই করে তখন হচ্ছে তারা হিসাব করে দেখছে যে হচ্ছে এই 2500 বছরের ভিতর সবচেয়ে বড় ভূমিকম্প কি, মানে সেটার এক্সিলারেশনটা কত হইতে পারে, সেইটা হচ্ছে তখন এই এলাকার জন্য আর কি, এই জোনের জন্য, ঠিক আছে? সেইটা তখন তারা হচ্ছে ওইখানে পরিসংখ্যানের তত্ত্ব হিসাব করে সেইভাবে এটা বের করছে, ঠিক আছে? এবং এটা বাস্তবে মিলেও যায়। এটা 2500 বছরটা হয়তো বা অনেক বেশি, কিন্তু ধরো 100 বছরের ভিতর সবচেয়ে বড় ভূমিকম্প যেটা হইতে পারে, বা ধরো যে এই 200 বছরের ভিতর সবচেয়ে বড় বা 50 বছরের ভিতর সবচেয়ে বড় যে ভূমিকম্প হইতে পারে, সেগুলোর এক্সিলারেশন গুলো কিন্তু অলমোস্ট এই ডেটাবেজের সাথে বা এই পরিসংখ্যানের হিসাবের সাথে কিন্তু মিলে যায়। দেখা যায় যে না আসলেই 100 বছর পরেই দেখা যায় যে ওই ধরনের একটা ভূমিকম্প হয়, বা 200 বছর পরে গিয়ে ওই রকম একটা ভূমিকম্প রিপিট হয়,
ঠিক আছে? এটা এটা অনেকটা ওই যে পর্যায়কালের মতো চিন্তা করতে পারো, যে কিছু সময় পর পর জিনিসটা রিপিট হয় আর কি। ঠিক আছে? ধরো একটা নির্দিষ্ট ভূমিকম্প, সেটা হচ্ছে যে 100 বছর পর পর একবার হয় এরকম। তো এরকম 2500 বছর পর পর একবার হয় সেই রকম, তা সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে সেটা বিরাট ভূমিকম্প। কারণ 2500 বছর হচ্ছে এটা রিটার্ন পিরিয়ড, তাহলে এত বছর পরে যেটা হয়, তো সেই রকম ভূমিকম্পের যে ত্বরণ, সেই ত্বরণ নিতে পারতে হবে। এইটা হচ্ছে আমাদের, আমরা সেইটার জন্য আমরা ডিজাইন করি। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? না স্যার, আমার কথা হচ্ছে আমার যদি 2500 বছর পরে একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে, হুম। তাহলে ওই ভূমিকম্পটা কবে হয়ে যাচ্ছে এই ডাটাও যদি থাকে, তাহলে তো আমার এত ভারী ডিজাইন করার দরকার নাই। আমার তো হ্যাঁ, এত লাভ। ভারী আমরা ডিজাইন করি না, এইটা আমি আরেকটু পরেই বলতেছি তোমার। কারণ ও, কারণ হচ্ছে কি, আমরা পিডব্লিউডি বলে দিছে যে তোমার বাংলাদেশে একটা বিল্ডিং এর আয়ুষ্কাল কত বলো তো? পিডব্লিউডি কি বলছে? 70 গণপূর্ত বছর। বিভাগ। না, 50 বছর। তারা বলছে যে বাংলাদেশে একটা বিল্ডিং এর জীবদ্দশা হচ্ছে 50 বছর, মানে 50 বছর পর তোমাকে এটা ভেঙে ফেলতে হবে বা নতুন করে তুলতে হবে, এরকম একটা কিছু। তো এখন তোমার একটা বিল্ডিং টিকবে 50 বছর, আর তুমি ডিজাইন করতেছো 2500 বছরের ভিতর যে বড় ভূমিকম্প সেটাও যেন এ নিতে পারে। এইটা তো এত ওভার ডিজাইন করার তো দরকার নাই, কারণ এটা তো ইকোনমিক্যাল হবে না তাহলে। তো যার কারণে আমরা আসলে এত ওভার ডিজাইন করি না, এটাকে আবার কিছু ফ্যাক্টর দিয়ে আবার কমাইয়াও নেওয়া হয়। সেটা আমি একটু পরেই দেখাচ্ছি, কিন্তু এই কনসেপ্ট যতটুকু বলছি এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার এইটা তোমার খুবই ক্লিয়ার, মানে এই এখন যেটুকু, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার খুবই ভেরি ক্লিয়ার থাকতে হবে এই ব্যাপারটা সম্পর্কে। তো এখন যদি অনেক সময় ক্লায়েন্টরা জিজ্ঞেস করে যে তাহলে এইটা কত, ভূমিকম্পের মাত্রা কত, এখন তাদেরকে তো তুমি এত ডিটেলস এইসব বুঝাইতে পারবে না, পারবা? না স্যার। তো এইগুলো তো বুঝবেও না। তো তখন আমরা ধরো একটা কিছু বলে দিই যে হ্যাঁ ঠিক আছে, ধরেন 9 মাত্রা, ঠিক আছে, 9 মাত্রার ভূমিকম্প, তো আপনি খুশি থাকেন। মানে এখন এইগুলো তো বুঝাইতে গেলে এইগুলো টেকনিক্যাল পার্সন ছাড়া তো এইভাবে বোঝানো সম্ভব না। আচ্ছা। কিন্তু স্যার আপনি যে বললেন যে স্যার আমাদের 50 বছর হচ্ছে একটা বিল্ডিং এর হচ্ছে দীর্ঘায়ুকাল ধরা হয়, কিন্তু তারপরে তো স্যার তাহলে তো আমাদের বাংলাদেশে কোনো বিল্ডিং ই থাকবে না, মানে এরকম দেখা গেলে। কারণ সব বিল্ডিং ই তো মোটামুটি প্রায় 50 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। না, মানে মানে পিডব্লিউডি বলছে এক যে প্রকার। যে কোনো বিল্ডিং 50 বছর ব্যবহার করার পরে ওইটা আবার নতুন করে উঠানো উচিত আর কি। এইটা পিডব্লিউডি বলছে, ঠিক আছে। কিন্তু এখন সেইটা তো ফলো করা হয় না, ঠিক না? এখন সরকারি প্রতিষ্ঠানগুলোতেও তো সেখানে ফলো করা হয়। যেমন বুয়েটের অনেক হল আছে, এগুলো 70-80 বছরের পুরনো, এখনো চলতেছে। তাহলে এখন সেইটা তো, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে গণপূর্ত বিভাগ এটা রেফার করে, ঠিক আছে, তারা এটা রেকমেন্ড করে বা সাজেস্ট করে যে 50 বছর পরে, হ্যাঁ, যে 50 বছর ব্যবহার করছো মানে কি, তোমার ওই টাকাটা তো উঠে গেছে, তো তখন হচ্ছে এটা আবার তোমার নতুন করে তৈরি করা উচিত। So এইটা হচ্ছে তাদের রিকমেন্ড। এইটা আর কে মানে? এটা তো মানে না কেউই। এইটা হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, আমরা যে ম্যাটেরিয়ালস ইউজ করি সেটা আসলে কত কত বছরের হিসেব করে করা হয়? কত বছরের হিসাব না, তুমি ম্যাটেরিয়ালস যেটা ইউজ করো এটার সাথে তো অনেক ফ্যাক্টর আছে, ওয়েদার ফ্যাক্টর আছে, তাই না, ঝড় বৃষ্টির ফ্যাক্টর আছে, ঠিক আছে, তারপর আরো অনেক ফ্যাক্টর আছে, সবকিছু ফ্যাক্টর মিলাই তো দেখা যায় যে এটা 50 বছর পরে মানে এটা অনেকটা নাজুক অবস্থায় চলে যায় বা এরকম আর কি। বিভিন্ন জায়গায় হয়তো বা তোমার এই কি বলে, মানে এটা অনেক জরাজীর্ণ অবস্থায় চলে যায়। এটা হচ্ছে মেইন কথা যেটা। স্যার আচ্ছা, পিডব্লিউডি তো একটা রুলস দিছে, তো নর্মাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি কতটুকু গ্যারান্টি দিতে পারবো যে এই বিল্ডিংটা রেসিস্ট্যান্ট কতটুকু, কত বছর টিকতে পারে, সবকিছু বেসিস করে? এখন কত বছর টিকতে পারে না, টিকতে তো এটা 200 বছরও টিকতে পারে, কিন্তু পিডব্লিউডি বলছে যে 50 বছর পরে তোমার এটা আসলে নতুন করে তোলা উচিত, অথবা যদি নতুন করে নাও তোলো সেক্ষেত্রে এইটাতে ভালো রকমের একটা রেট্রোফিটিং করানো উচিত। রেট্রোফিটিং, রিহ্যাবিলিটেশন যেটাই বলো, অর্থাৎ তোমার যেখানে যেখানে সমস্যা আছে সব সমস্যাগুলো আবার ই করা, যে ইঞ্জিনিয়ার দিয়ে আবার অ্যানালাইসিস করানো, এবং যেগুলো যেগুলো সমস্যা পাওয়া যায় সেগুলোকে আবার হচ্ছে সংশোধন করা, মানে রেকটিফাই করা বা রেট্রোফিটিং করা, এইটা। ঠিক আছে, কিন্তু তুমি ধরো বিল্ডিং বানাইছো আর মানে তো কোনো খোঁজ খবরই নাই এটার, প্রতিটা জিনিসেরই তো একটা মেইনটেনেন্স লাগে, লাগে না? লাগে তো, প্রতিটা জি জিনিসেরই তো স্যার। একটা মেইনটেনেন্স লাগে। এখন তুমি ধরো একবার বানাই রাখছো আর কোনো খোঁজ খবরই নাই, এটার আর কোনো যত্ন নিবা না, সেটা তো আর হয় না। So এই জন্য হচ্ছে বেসিক্যালি এই পিরিয়ডটা দেওয়া হয়েছিল। কিন্তু এখন ভূমিকম্পের বেসিসে যদি চিন্তা করি তখন সেটা কিন্তু ভিন্ন, যেটা অলরেডি বললাম যে তোমার 2500 বছরের ভিতর সবচেয়ে বড় ভূমিকম্পও কিন্তু ঠেকাইতে পারবে, সেইটা ভিন্ন ইস্যু। কিন্তু আমাদের একটা বিল্ডিং তো আর শুধু ভূমিকম্পেরই ব্যাপার না, এখানে তো যেটা বললাম ঝড় বৃষ্টি, অনেক ব্যাপার আছে, ঠিক না, লোনায় ধরে, তারপরে হচ্ছে যে বিভিন্ন জায়গায় ক্র্যাক আসে, অনেক রকমের ইস্যু থাকে আর কি। আচ্ছা, যাই হোক। তো স্যার আমার হ্যাঁ, একটা প্রশ্ন। হ্যাঁ বলো।
স্যার প্রশ্নটা হচ্ছে ধরেন আমরা তো ভূমিকম্পের জন্য করতেছি, ধরেন কোনো মেশিনারিজ বা ফ্যাক্টরি এরিয়ার আশেপাশে যদি বিল্ডিং করি, ওই জায়গায় ধরেন মেশিনের কারণে একটা কম্পন তৈরি হতে পারে, ওইটা লার্জ আলাদা ডিজাইন আছে, ওটার মেশিন ফাউন্ডেশন, ওখানে ফাউন্ডেশন ডিজাইন গুলো স্পেশাল ভাবে করা হয়, সেটাকে বলে মেশিন ফাউন্ডেশন, ডিজাইন অফ মেশিন ফাউন্ডেশন, মানে ওই ভাইব্রেশনকে কনসিডার করে ডিজাইন করা হয়। ওটা ডাইনামিক্স এর পার্ট, স্ট্রাকচারাল ডাইনামিক্স। ডাইনামিক্স কোর্সটা আমাদের নাই, বিএসসি তে এখানে নাই। তো হচ্ছে ওইটা ডিফারেন্ট একটা কোর্স আর কি, সেটাকে ডাইনামিক্স বলে। ওই ডাইনামিক্সে ওগুলো শেখানো হয় যে হচ্ছে যে মেশিন থাকলে বা থাকলে তখন ওই মেশিনের ভাইব্রেশনটা যাতে নিতে পারে সেইভাবে তখন এটাই করতে হয়। ঠিক আছে, এই আর কি। মানে আসলে অনেক ইস্যু থাকে এখানে আসলে। তোমার এই যে যেটা বললো যে মেশিনের, হ্যাঁ এটা আসলেই সত্য। এটা তুমি যদি অনেক রোডের খুব কাছে একটা বিল্ডিং করো, রোড থেকে হেভি ট্রাফিক চলবে, সেইখানে একটা ভাইব্রেশন আসতে পারে। আবার তোমার সেটেলমেন্টের ইস্যু আছে, বিয়ারিং ক্যাপাসিটি, সয়েল খারাপ হইতে পারে, বিয়ারিং ক্যাপাসিটি ফেলিওর হইতে, অনেক রকম ব্যাপার থাকে আর কি। শুধু তো আর্থকুয়েকই একটা ব্যাপার না। তো এগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, তো আমরা সামনের দিকে আগাই। তো মোটামুটি তোমাদের এই ম্যাপের যে এই 0.12 0.20 এই জিনিসগুলো কি, এটা ক্লিয়ার হয়েছে কিনা, বা এটা তোমরা এখন কেউ জিজ্ঞেস করলে বলতে পারবা কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা হচ্ছে জেড এর মানটা এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আই। এখন আই আই কোন জায়গা থেকে পাবো বলো? স্যার এর আগে একটা টেবিল দেখাইছিলেন, ওই জায়গা হ্যাঁ, থেকে স্যার। ইম্পর্টেন্স স্যার একটা চার্ট আছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর এখান থেকে এই যে 1 2 ক্যাটাগরির হলে 1 হবে, 3 ক্যাটাগরির হলে 1.25 আর 4 ক্যাটাগরির হলে 1.5। তার মানে বেসিক্যালি আমরা ফোর্সটাকে আরেকটু বাড়াই নিতেছি। ঠিক আছে, আমরা সেফ সাইডে থাকার জন্য আমাদের ভূমিকম্পের যে মানে যেটা এক্সিলারেশন বলো আর কি, এক্সিলারেশনটাকে ইম্পর্টেন্স ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা এটাকে আরেকটু বাড়াই নিতেছি আর কি। আচ্ছা, তারপরে এটাকে আবার কি করতেছে দেখো, এটাকে আর দিয়ে ভাগ করতেছে। আর আরটা কি? আরটা হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। ঠিক আছে, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। তো তার মানে এখন হচ্ছে তোমাকে এটাকে রিডাকশন করতে হবে এই ফোর্সের মানটা। এখন সেই রিডাকশনটা তুমি কিভাবে করবা? এই যে দেখো এখানে একটা টেবিল আছে, এটা আমি বিএনবিসি থেকেও দেখাচ্ছি। এই যে এই টেবিলটা, ঠিক আছে, টেবিল কত, এটা 6.2.19, এই যে টেবিলটা। এইখানে হচ্ছে তোমার রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, এই যে প্রথম যে জিনিসটা রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। এখন এইটা ডিপেন্ড করবে আবার বিল্ডিং এর টাইপের উপর, যে তোমার বিল্ডিং এর টাইপটা কি টাইপ। এখন একটা টাইপ হইতে পারে যে তোমার এই মেশন ডি স্ট্রাকচার তো বোঝো, যে কোনো বিম কলাম নাই, তাই না? যেগুলো যে ছোট বিল্ডিং আগের যেগুলো ছিল, একতলা দুইতলা বা ইভেন 3 4 তলাও এরকম আছে, যে হচ্ছে যে শুধু মানে বিম কলাম টলাম ছাড়া ওয়াল সিস্টেম দিয়ে করা, সেইটা হইলে একরকম। তো এই ধরনের বিল্ডিং এখন আর কেউ করে না। এখন যেটা করা হয় সেটা হচ্ছে কি, যে ফ্রেম সিস্টেম, ঠিক আছে, যে বিম কলাম দিয়ে বা ফ্রেম দিয়ে সেভাবে করা হয়। যে এই যেখানে এখানে একটা আছে দেখো, এই যে মোমেন্ট ফ্রেম সিস্টেম। এখন এইখানে একটা জিনিস বলছে দেখো, নো শিয়ার ওয়াল, শিয়ার ওয়াল ছাড়া ফ্রেম সিস্টেম। আর আরেকটা জিনিস আছে নিচের দিকে, সেটা হচ্ছে যে ডুয়াল সিস্টেম। এখন কোনটা কি? এখন একটা জিনিস মনে রাখো, তোমার আর্থকুয়াকের সময় বিল্ডিং এ যেই পরিমাণ ফোর্স আসে, সেই ফোর্সটা রেজিস্ট করবে হচ্ছে তোমার কলাম এবং তোমার শিয়ার ওয়াল। কে কে রেজিস্ট করবে বলো? আর্থকুয়াকের ফোর্স এটা কে কে নিবে? স্যার কলাম এবং শেয়ার হ্যাঁ, তাহলে একটা জিনিস এটা খুবই মানে ক্লিয়ার থাকো, যে তোমার বিম স্ল্যাব এগুলো কিন্তু কোনো নেবে না, আর্থকুয়াক ফোর্স নিবে না, কারণ এটা তো ল্যাটারাল ফোর্স। তাহলে ল্যাটারাল ফোর্স কে নিতে পারে? যারা ভার্টিক্যাল মেম্বার। তাহলে ভার্টিক্যাল মেম্বার কারা? বিম তো আর ভার্টিক্যাল মেম্বার না, স্ল্যাব তো ভার্টিক্যাল মেম্বার না। ভার্টিক্যাল মেম্বার কারা? ভার্টিক্যাল মেম্বার হচ্ছে কলাম, ভার্টিক্যাল মেম্বার হচ্ছে শিয়ার ওয়াল। শিয়ার ওয়াল মানে কোনটা? নরমাল ওয়াল না কিন্তু। শিয়ার ওয়াল হচ্ছে যে তুমি মানে একদম ফাউন্ডেশন থেকে এটা তোলা হবে এবং এটা রেইনফোর্সমেন্ট রড টড দিয়ে টিয়ে, ঠিক আছে, কংক্রিট দিয়ে, তারপরে হচ্ছে ওইভাবে করে, মানে কলামের মতোই সহজ কথা, ওইভাবে করে হচ্ছে এটা তোলা হবে। ঠিক আছে, সেইটা হচ্ছে যে এটা শিয়ার ওয়াল। তো তো জিনিসটা যেটা হয়েছে, যে এই ভূমিকম্পের যে ফোর্সটা আসবে, সেই ফোর্সটার বেশিরভাগটাই এই শিয়ার ওয়াল নিয়ে নেয়। ঠিক আছে, যদি এরকম হয় যে ধরো আমি একটা প্ল্যান আঁকি, যে তোমার হচ্ছে যে এইটা হচ্ছে সাপোজ বিল্ডিং এর একটা প্ল্যান, এবং এইখানে তোমার হচ্ছে যে এরকম একটা শিয়ার ওয়াল আছে, আর এর বাইরে কিছু কলাম আছে। ঠিক আছে, এইটা একটা। আর আরেকটা বিল্ডিং চিন্তা করো, সেটা হচ্ছে যে এরকম, এইটাতে কোনো শিয়ার ওয়াল নাই, এটাতে শুধু কলাম আছে। স্যার শিয়ার ওয়াল মানে কেমন ভাবে ওয়ালটা থাকে?
শিয়ার ওয়ালটা কেমন ভাবে থাকে? আচ্ছা আমি একটু তাহলে আমি একটু ইন্টারনেট থেকে দেখাই তাহলে। এই যে এইটা হচ্ছে শিয়ার ওয়াল, দেখো দেখা যায়? এই দেখো অনেকগুলো কলাম, এই যে মাঝখানে একটা শিয়ার ওয়াল দেখা যাচ্ছে, এইটা হচ্ছে শিয়ার ওয়াল। আমার কার্সরটা দেখা যায়? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে শিয়ার ওয়াল। অনেকগুলো কলাম আছে এখানে, এইটা শিয়ার ওয়াল। স্যার লিফট কোর কি শিয়ার ওয়ালের মধ্যে পড়ে? লিফট কোরটাকে যদি শিয়ার ওয়াল দিয়ে আবদ্ধ করা হয় তাহলে শিয়ার ওয়ালের মধ্যে পড়ে। আর যদি মনে করো লিফট কোরের চারদিকে চারটা কলাম দিয়ে মাঝখানে নরমাল ব্রিক ওয়াল দিলা, তাইলে সেটা শিয়ার ওয়াল হবে না। কিন্তু তুমি যদি শিয়ার ওয়াল হিসেবেই ওইটা তৈরি করো, যে একদম রড টড দিয়ে টিয়ে কংক্রিট দিয়ে যদি ওয়ালটা তৈরি করো এবং ফাউন্ডেশন থেকে নিচ থেকে উঠাই নিয়ে আসো, তাহলে সেটা অবশ্যই শিয়ার ওয়াল হবে। দুই রকমই আছে, শিয়ার ওয়াল ছাড়াও লিফট কোর আছে, শিয়ার ওয়াল সহও লিফট কোর আছে। যদি শিয়ার ওয়াল না থাকে সেক্ষেত্রে ওই চারদিকের চারটা কলাম ওইটা নিয়ে নেবে, আর যদি শিয়ার ওয়াল থাকে তখন তো শিয়ার ওয়াল নেবে। শেয়ার ওয়ালটা কি স্যার লিফট করার মতো সেন্টারে দিলে ভালো নাকি এক সাইডে দিলে ভালো? শিয়ার ওয়ালটা কোন দিকে দিলে ভালো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেটা আমি আলোচনা করতেছি, কিন্তু এমনিতে শিয়ার ওয়ালটা ক্লিয়ার হয়েছে কিনা এতটুকু জানতে চাচ্ছি। শেয়ার ওয়াল জি স্যার। হ্যাঁ, ওকে। তো এখন এখানে এই যে দুইটা কনফিগারেশন আমি আঁকলাম, একটা হচ্ছে যে কলামও আছে, শিয়ার ওয়ালও আছে, আর একটাতে শুধু কলাম আছে। তো এখন এইটাকে যেটাতে মানে দুইটাই আছে সেটাকে আমরা বলি ডুয়াল সিস্টেম। কি বলি? ডুয়াল মানে দ্বৈত, তাই তো? ডুয়াল সিস্টেম, ঠিক আছে। আর জি স্যার। যেটাতে হচ্ছে শিয়ার ওয়াল নাই সেটাকে আমরা বলি ফ্রেম, নরমাল ফ্রেম সিস্টেম আর কি, যে বিম কলাম আছে শুধু, শিয়ার ওয়াল টল নাই, তাহলে সেটা হচ্ছে ফ্রেম সিস্টেম। তো এখন এই ফ্রেম সিস্টেমে যেটা হয় যে তোমার আর্থকোয়াকের যে ফোর্সটা আসবে, মনে করো 900 কিপ ফোর্স আসছে এখানে, তাহলে এই 9টা কলাম মিলে এই 900 কিপ ফোর্স নিবে। এখন এটা আবার না মানে সমানুপাতিক না, এমন না যে প্রত্যেকে 100 কিপ করে নিবে, সেরকম না, কম বেশি আছে। আচ্ছা, কিন্তু ধরে নাও যে এই 9টা কলাম মিলে হচ্ছে যে 900 কিপ নিবে। আচ্ছা, এবং এখন এই ডুয়াল সিস্টেম যদি হয়, ডুয়াল সিস্টেমের ক্ষেত্রে এইখানে যদি তোমার 900 কিপ যদি ফোর্স আসে, তাহলে সেই 900 কিপ ফোর্সের ভিতর এই বিশাল একটা ফোর্স নিয়ে নেবে শিয়ার ওয়াল, ঠিক আছে। ধরো তোমার হচ্ছে যে প্রায় 600 কিপই ধরো শিয়ার ওয়াল নিয়ে নিল, তাহলে বাকি থাকে 300 কিপ নিবে, বাকি 6টা কলাম মিলে নেবে 300 কিপ। তার মানে শিয়ার ওয়াল কিন্তু মানে এই ল্যাটারাল ফোর্স গুলোকে খুব পছন্দ করে মানে ল্যাটারাল ফোর্সের বড় অংশ সে খেয়ে ফেলে। এইটা হচ্ছে শিয়ার ওয়ালের প্রপার্টি। এই জন্য বর্তমান সময়ের বিল্ডিং গুলোতে শিয়ার ওয়ালটা খুবই প্রেফার করা হয় এবং দেওয়া হয় আর কি, ঠিক আছে। কারণ এটা ল্যাটারাল লোডের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপোজিট সাইড দিয়ে আসলেও সে কিভাবে রেজিস্ট করতেছে এটা? ওই যে বেশি অংশ। হ্যাঁ, ওই ডিরেকশনে থাকলেই, ওই ডিরেকশনের পারপেন্ডিকুলার থাকলেই হবে। এখন ধরো এই ডিরেকশনে যদি আরেকটা শিয়ার ওয়াল থাকতো, ঠিক আছে, তাহলে তার এইটা মানে হ্যাঁ, তার এইটা কিন্তু ইয়ে হতো, তারও এফেক্ট থাকতো কিন্তু এফেক্টটা একটু কম হইতো আর কি, এরকম। আচ্ছা আচ্ছা, এরকম আর কি। তো এখন ঘটনা হচ্ছে যে শিয়ার ওয়ালটা তুমি কোন জায়গায় দিলে ভালো, তুমি যে প্রশ্নটা করলা, তো এইটা এমন ভাবে দিতে হবে যাতে তোমার টর্শন না আসে বিল্ডিং এ। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম যে আমাদের কয়েকটা টাইপের ইরেগুলারিটি আসতে পারে, যে তার ভিতর তোমার হরাইজন্টাল ইরেগুলারিটি, ভার্টিক্যাল ইরেগুলারিটি, টর্শনাল ইরেগুলারিটি। তো টর্শনাল ইরেগুলারিটিটা যাতে না আসে সেটা তোমাকে কনসিডার করতে হবে। তো এখন তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে তাহলে টর্শনাল ইরেগুলারিটিটা কি আসলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেইটা যদি আমি একটু দেখাই, যে তোমার হচ্ছে যে এই ধরো এইটা হচ্ছে তোমার একটা এই বিল্ডিং আছে, এখন এই বিল্ডিং এর একটা তো সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে, তাই না, সিজি। জি স্যার। যেটা হচ্ছে যে মোটামুটি যেহেতু স্কোয়ার শেপের, তো ধরা যায় এটা মিড পয়েন্টে এটার সিজি থাকবে। এবং আরেকটা জিনিস আছে বিল্ডিং এর, সেটা হচ্ছে সিআর। দুই জিনিস, সিজি আর সিআর কিন্তু এক না। সিআর মানে হচ্ছে সেন্টার অফ রিজিডিটি। এখন সিআরটা কি? সিআরটা হচ্ছে তোমার এই কলাম এবং শিয়ার ওয়ালের যে সেন্টার। তো এখন মনে করো তোমার এই কলাম, আমাদের মানে বিভিন্ন রকমের কলাম দেওয়া আছে। ধরো এখানে 3টা কলাম আছে, এখানে 3টা কলাম আছে, এইখানে ধরো কলাম কম আছে, কলাম 2টা আছে। এখন বলো যে এই কলামগুলোর যে সিজি সেটা কি মিডলে থাকবে?
না স্যার। স্যার। মিডল থাকবে, কারণ একদিকে তো বুঝতেই পারতেছো, একদিকে মানে আমি যদি সেন্ট্রাল লাইন সিজিটাকে যদি সেন্ট্রাল লাইন চিন্তা করি, তাহলে সেন্ট্রাল লাইনের বাম দিকে 6টা কলাম আর ডান দিকে 2টা কলাম, স্বাভাবিকভাবেই তো আমার এই মানে সিআরটা হচ্ছে এই দিকে ঝুঁকে যাবে আর কি। ঠিক আছে, সিআরটা এই দিকে চলে আসবে। সিআর মানে হচ্ছে যে কলাম এবং শিয়ার ওয়ালের সেন্টার, এইটা হচ্ছে সিআর, সেন্টার অফ রিজিডিটি। তো এখন আমাদের এই সিআর এবং সিজি এই দুইটার ভিতর তাহলে একটা গ্যাপ তৈরি হয়ে গেল না? জি স্যার। গ্যাপ এখন বলতেছে যে এই গ্যাপটা, এইটা হচ্ছে এই বিল্ডিং এর ডাইমেনশনের 5% এর কম থাকতে হবে। তার মানে বিল্ডিং এর ডাইমেনশন যদি 100 ফিট হয়, তাহলে 100 ফিটের 5% মানে 5 ফিট। তার মানে সিজি এবং সিআর এর মধ্যে দূরত্ব 5 ফিটের থেকে কম থাকতে হবে। যদি সেটা থাকে তাহলে এই বিল্ডিং এ কোনো টর্শন আসবে না, আর যদি সেটা না হয় তাহলে এখানে টর্শনাল ইরেগুলারিটি আসবে। ঠিক আছে, টর্শনাল ইরেগুলারিটি আসলে বিল্ডিং কিন্তু ল্যাটারাল ফোর্স আসলে এটা বিল্ডিং মোচড় খাবে আর কি, সমস্যা হবে, টুইস্ট হয়ে যাবে। তো সেইটা আমরা অবশ্যই চাই না। তো সেইটা যদি না চাই তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, সিজিসিআর কে অবশ্যই 5% এর মধ্যে নিয়ে আসতে হবে। এখন সিজিসিআর কে 5% এর মধ্যে কিভাবে নিয়ে আসা যায়? তাহলে আমার এই ডান দিকের রিজিডিটিটা আর একটু বাড়াইতে হবে, তাই তো? এই ডান সাইড দিকের rigidity- বাড়াই দিতে। তাহলে এখন এটা বাড়াবো কিভাবে? আমি এখানে একটা শিয়ার ওয়াল দিয়ে দিতে পারি, তাহলে এখানে আমার রিজিডিটি এই পাশে বেড়ে যাবে। এখন হয়তো বা সিজিসিআরটা মোটামুটি কাছাকাছি চলে আসবে, 5% এর মধ্যে চলে আসবে। এটা এরকম হতে পারে না যে এটা দেখা গেলো এমন একটা জায়গা আছে আর ফল্ট, নিয়ারেস্ট ফল্ট অথবা এই ধরনের প্লেট বাউন্ডারি যেগুলো আছে ওই দিকে মুভ করে দেওয়া যায় না? না, ওইরকম কোনো কিছু না। প্লেট বাউন্ডারি যেখানেই থাকুক, তোমার আর্টকুয়াকের এইভাবে আসবে নাকি এইভাবে আসবে সেটা তো তুমি জানো না। তো দুই ওয়েবের ডিরেকশনে, হ্যাঁ, তো তুমি দুই ডিরেকশনেই শিয়ার ওয়াল দিতে পারো চাইলে। ঠিক আছে, তুমি এইদিকেও দিলা, হ্যাঁ এইদিকেও দিলা, দুই ডিরেকশনে যেদিকেই আসুক এটা নিতে পারবে। স্যার আমার এই জায়গায় প্রশ্ন হচ্ছে স্যার, কোনাকুনি আসে। কোনাকুনি আসলে দুইজনে ভাগ করে নিবে, ওই যে ভেক্টরের মতো উপাংশে ভাগ হবে, এক্স ওয়াই। হ্যাঁ বলো রায়হান, কি প্রশ্ন? স্যার প্রশ্ন হচ্ছে স্যার, মানে খরচ কোনটায় স্যার কম হবে, কোনটায় বেশি হবে? আমি তো শুধু মানে শেয়ার ওয়াল তুলে দিলাম ইচ্ছা মতো, তাহলে তো হচ্ছে না। আমার তো তাহলে তো খরচ হবে না, এটা ওই যে তোমার মডেলে অ্যানালাইসিস করে দেখতে হবে তো, যে এটার সিজিসিআরটা কাছাকাছি যেন থাকে, এবং তোমার হচ্ছে যে ওই যে যেটা বললো না না স্যার, আমি ওই প্রশ্নটা করি না স্যার। হুম, ধরেন আপনি এই জায়গায় বললেন এক সাইডে আপনার 6টা কলাম, এক সাইডে 2টা কলাম পড়ে গেছে, ঠিক আছে? হুম। এখন আমি তো ওই জন্য শেয়ার ওয়াল তুলে দিচ্ছি। এখন আমি শেয়ার ওয়ালের জায়গায় তো আমি কলামও তুলে দিতে পারতাম, হ্যাঁ এবং খরচ পারতাম, যদি অবশ্যই করতে পারতাম, অবশ্যই পারতাম। খরচের বিষয়টা আমি ওই যে বলতেছি। যে জিনিসটা বললাম না, যে এখন বর্তমানে শিয়ার ওয়ালটাকে বর্তমানে খুবই গুরুত্ব দেওয়া হয়, কারণ হচ্ছে এইটা তোমার এই আর্থকুয়াকের সময় বা উইন্ড ফোর্সের যখন আসে তখন হচ্ছে একটা মেজরিটি অফ ফোর্স এটা নিয়ে নেয় আর কি, মানে বড় অংশ ফোর্সের একটা বড় অংশ সে নিয়ে নেয়। সো ওই পার্সপেক্টিভ থেকে বর্তমান বিল্ডিং গুলোতে শিয়ার ওয়াল করা হয়। এবং তোমরা ওই যে খেয়াল করে দেখবা যে আমাদের এই নতুন একটা বিল্ডিং হচ্ছে না, ওই যে আমাদের ডিপার্টমেন্টের পাশে, ঠিক আছে? তো ওখানে ওখানে তোমরা একটু ভালো করে অবজার্ভ করে দেখবা যে ওখানেও তোমার শিয়ার ওয়াল দেওয়া হচ্ছে। হ্যাঁ, জি স্যার, দেখছি স্যার। ঠিক আছে। সো এটা শিয়ার ওয়ালটা খুব ভালো কাজ করে। এই জন্য বর্তমানে যেটা ডিজাইনাররা চেষ্টা করে যে কলাম এবং শিয়ার ওয়ালের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করে আর কি। এখন স্বাভাবিকভাবে শিয়ার ওয়াল দিলে আবার কলাম কম লাগবে, তো তাহলে ওইটা তো কস্টটা তোমার হয়ে যাচ্ছে আর কি, ব্যালেন্স হয়ে যাচ্ছে। মানে তুমি ধরো কলাম, অনেকগুলো কলাম দিতা, এখন অনেকগুলো কলাম না দিয়ে কলামের সংখ্যা কমায়ে ওই জায়গায় কিছু শিয়ার ওয়াল দিয়ে দিতেছো আর কি। তার মানে বেসিক্যালি তোমার কস্টটা তো ব্যালেন্স হয়ে গেল কস্ট। কিন্তু স্যার আমাদের যে বিল্ডিং এর সাথে কন্টিনিউয়াস হবে, টোটাল বিল্ডিং এর হাইট তত হবে। হ্যাঁ, ততটা কন্টিনিউয়াস রাখতে হবে। যদি না রাখো তখন আবার ভার্টিক্যাল ইরেগুলারিটি চলে আসবে। ধরো তুমি 10 তলা বিল্ডিং 5 তলা পর্যন্ত শিয়ার ওয়াল দিলা, উপরের 5 তলায় দিলা না, তাহলে এইটাকে তখন এটা ভার্টিক্যাল ইরেগুলারিটি চলে আসলো। স্যার শেয়ার ওয়ালটা ভূমিকম্পের ওয়েভটা কিভাবে অ্যাবজর্ব করে? সারফেস এরিয়া হিসেবে নাকি বা কিভাবে? এটা বেসিক্যালি তোমার হচ্ছে বিম যেভাবে করে সেই বিম অ্যাকশন চিন্তা করতে পারো। আমাদের নরমাল গ্র্যাভিটি লোড গুলো যখন আসে তখন বিম কিভাবে সেটা অ্যাবজর্ব করে? বিম কি হয় বলো তো? বিম ডিফ্লেকশন হয়, ওটা রিফ্লেক্ট করে। ডিফ্লেকশন হওয়ার, হ্যাঁ, তাহলে ডিফ্লেকশন হইলে ওই যে তোমাকে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল শিখাইছি না, যে এক্সটার্নাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ইন্টারনাল ওয়ার্ক। তাহলে বাইরে থেকে ফোর্স আসলো, তাহলে একটা এক্সটার্নাল এনার্জি আসলো। এখন এক্সটার্নাল এনার্জিটা নিতে হইলে তাকে ইন্টারনালি বাঁকাইতে হবে বা বেন্ড করতে হবে। বেন্ড করার মাধ্যমে সে হচ্ছে ওই এক্সটার্নাল এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেবে। একই ফাংশন, কলাম বলো বা শিয়ার ওয়াল বলো একই। এখন এটা উল্টো ভাবে হবে। ধরো এটা একটা কলাম আছে, ঠিক আছে? এখন তোমার এইখানে যদি ল্যাটারাল ফোর্স আসে তাহলে কি হবে? তাহলে কলামগুলো এইভাবে কি বাঁকবে, বাঁকবে না? ঠিক আছে, এইভাবে বাঁকবে।
ঠিক আছে? বা ধরো এই যে আমি যে উপরে যদি ফ্রি ফ্রি থাকে তাহলে উপরে ধরো ফ্রি থাকলো, সেক্ষেত্রে এই যে এই ফোর্স আসলে এইভাবে বাঁকবে, এইভাবে বাঁকবে। তাহলে এইভাবে করলে তখন হচ্ছে যে এটা এক্সটার্নাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ইন্টারনাল ওয়ার্ক, বা এক্সটার্নাল এনার্জি ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি। এইভাবে সে হচ্ছে ডিফ্লেকশনের মাধ্যমে সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিবে, এবং যখন আবার এই ফোর্সটা যখন চলে যাবে তখন সে আবার আগের অবস্থানে ফিরে আসবে। বা স্প্রিং অ্যাকশন, এটাকে স্প্রিং অ্যাকশন হিসেবেও চিন্তা করতে পারো। স্প্রিং কে যখন তুমি টান দাও তখন সে শক্তি সেটাকে সে কিভাবে সে অ্যাবজর্ব করে, সে লম্বা হওয়ার মাধ্যমে সেটাকে অ্যাবজর্ব করে। আবার যখন তুমি এই টানটা যখন সরাই নাও তখন সে আবার আগের অবস্থানে চলে যায়। এই হচ্ছে স্যার এটার মেকানিজম। স্যার বুঝতে পারছি। তো স্যার, কম্পারিজনটা কিভাবে হচ্ছে একটা কলাম এবং শেয়ার হোলের ভিতর? কম্পারিজনটা কিভাবে হচ্ছে যে শেয়ার হোলটা বেশি শক্তি অ্যাবজর্ব করতেছে কলামের তুলনায়? এটার সারফেস এরিয়াটা বেশি, সারফেস এরিয়াটা অবশ্যই একটা ফ্যাক্টর এখানে, যেটা তুমি বলতেছিলে আর কি। কারণ কলামের তো সারফেস এরিয়াটা কম থাকতেছে, এখানে সারফেস এরিয়া একটা বড় সারফেস এরিয়া সে পেয়ে যাচ্ছে। সো সেই হিসেবে এটা সারফেস এরিয়ার কারণেই এটা বেশি হয়ে থাকে। স্যার আমার যেটা জানা ছিল সেটা হচ্ছে আপনার যদি শিয়ার ওয়ালটা দেই, হুম। এটা তো আমরা মাটির নিচে 10 ফিট 12 ফিট পর্যন্ত দিচ্ছি, আর উপরে তো আমার 5 তলা পর্যন্ত যাচ্ছে। মানে এই যে গ্রাউন্ডের উপরে আর নিচের যে অসমতা, এইটা আবার এই যে ডিগ্রি অফ ফ্রিডম যেটা বলা হয় কিংবা মোড, এটার উপর হুম। প্রভাব ফেলবে না? না, এটার উপর প্রভাব ফেলবে না। তুমি না, সেইটার উপর প্রভাব ফেলবে না। ডিগ্রি অফ ফ্রিডম তো আলাদা জিনিস, সেটা তো হচ্ছে কয় ভাবে এটা বাঁকাইতে পারে। এখন শিয়ার ওয়াল থাকলেও তো অতভাবে, ধরো একটা 5 তলা বিল্ডিং সে 5 ভাবে বাঁকাইতে পারে, তাই না? তার ডিগ্রি অফ হুম। ফ্রিডম হচ্ছে 5 বা তার মোড হচ্ছে 5। এখন ধরো তোমার এটা যদি তার 5টা মোড হয়, এখন তুমি শিয়ার ওয়াল না থাকলেও তার মোড 5টা, শিয়ার ওয়াল থাকলেও তার মোড 5টা, মানে মোডের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। মোট 5টা, কিন্তু এমন একটা হলো ফ্রিকোয়েন্সিটা আসতেছে ডান সাইড দিয়ে আর ওই বাম সাইডে তো হেলে যাচ্ছে। তাহলে বাম সাইডে যখন হেলে যাচ্ছে হুম। তখন কিন্তু ওই শেয়ার ওয়ালটা যদি বাম সাইডে থাকে তখন তো ওর লোডটা আর ওই সাইডে বেশি হবে, তখন তো ওইটা আবার ওরা ইনফ্লুয়েন্স তাহলে করবে। তাহলে তোমাকে সেটা ডিজাইনের সময় চিন্তা করতে হবে যে কোন দিকে, ওই যে বললাম না, এটা ডিজাইনের সময় বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে যে সিআর সিজি এগুলো যেন কাছাকাছি থাকে। সিআর সিজি এগুলো যদি 5% এর কম থাকে তাহলে ওই সমস্যাগুলো হবে না, যে টর্শন টর্শন বা এগুলো যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো হবে না। তো এই জন্য তাহলে এই জন্য হচ্ছে যে একটা বিল্ডিং কে বিভিন্ন মানে শিয়ার ওয়াল বিভিন্ন জায়গায় বসায়, তারপরে এরকম বিভিন্ন কম্বিনেশন করে দেখা হয় যে কোনটা বেস্ট হয়, তারপর সেইটাকে ও, হচ্ছে ফাইনালাইজ করা হয়। আচ্ছা। তুমি ধরো উল্টো ভাবে দিলে তো সমস্যা তো হবেই। ঠিক আছে, যেমন এই যে ধরো এই বিল্ডিংটাতেই তুমি যদি হচ্ছে শিয়ার ওয়ালটা যদি না দিতা, ঠিক আছে, তো এখন এখানে সমস্যা হইতো না। এখানে তো একদিকে তো তোমার 6টা কলাম আর একদিকে হচ্ছে যে 2টা কলাম, এখন তো হুম। এখানে স্বাভাবিকভাবেই তো একদিকের রিজিডিটি বেশি হয়ে গেছে আর একদিকে কম হয়ে গেছে। তো এখন আর্টকুয়েক আসলে এটা তো ব্যালেন্স রাখতে পারবে না। তো তো এইটা আর কি। ঠিক আছে, তো মোটামুটি আমরা তাহলে এই ফ্রেম সিস্টেম সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। তো তাহলে আমাদের আর এর মানটা এই চার্ট থেকে আমরা বের করে নিব, এতটুকু ক্লিয়ার কিনা? তো তাহলে ক্লিয়ার। এখন হ্যাঁ, তাহলে দেখো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি শিয়ার ওয়াল না থাকে তখন হচ্ছে যে এই এই যে ভ্যালুগুলো যেগুলো আছে এই ভ্যালুগুলো তুমি এখানে নিবা। এখন এখানে কয়েকটা দেখা যাচ্ছে, প্রথমটা কি, এখানে আবার কয়েকটা সাব সাব ডিভাইডেশন আছে আর কি। তাহলে প্রথমটা কি আছে, স্পেশাল স্টিল মুভমেন্ট ফ্রেম, ইন্টারমিডিয়েট স্টিল মুভমেন্ট ফ্রেম, অর্ডিনারি স্টিল মুভমেন্ট ফ্রেম। আচ্ছা, তারপর নিচে যাই, এই যে স্পেশাল রেইনফোর্স কংক্রিট ফ্রেম, ইন্টারমিডিয়েট রেইনফোর্স কংক্রিট ফ্রেম, অর্ডিনারি রেইনফোর্স কংক্রিট ফ্রেম। ঠিক আছে, তাহলে এইটার ভিতর 6টা ভাগ, মুভমেন্ট ফ্রেমের ভিতর 6টা ভাগ আছে। আবার ডুয়াল সিস্টেম যেটাকে বলতেছো তুমি, যে ডুয়াল সিস্টেম যে শিয়ার ওয়ালও আছে আবার হচ্ছে তোমার এই বিম কলামও আছে, সেইটার মধ্যেও এরকম আবার অনেকগুলো ভাগ আছে। সো আমরা আমাদের এই শিয়ার ওয়াল ছাড়া যদি বিল্ডিং হয় তখন আমরা এইটা থেকে নিব, যে এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এখন কোনটা সিলেক্ট করবা বলতে পারো, এই উপরের 3টা না নিচের 3টা? উপরের 3টা হচ্ছে স্টিল স্টিল বিল্ডিং এর জন্য, আর নিচের 3টা হচ্ছে কংক্রিট বিল্ডিং এর জন্য। তো আমাদের বেশিরভাগ বিল্ডিং কংক্রিট বিল্ডিং, তাহলে আমরা কোনটা সিলেক্ট করব বলো? নিচেরটা। হ্যাঁ, এখন এখানে আবার 3 রকম দেখা যাচ্ছে, স্পেশাল, ইন্টারমিডিয়েট ও আর অর্ডিনারি। তাহলে একটাকে আমরা বলি এসএমআরএফ, আর একটাকে আমরা বলি আইএমআরএফ, আর একটাকে আমরা বলি ওএমআরএফ। স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এটা আসলে কিভাবে পার্থক্যটা করলো? পার্থক্যটা বেশি কিছু না, পার্থক্যটা হচ্ছে রেইনফোর্সমেন্টের উপর বেস করে। তার মানে তোমরা যে আরসিসি তে যে ডিজাইন গুলো শিখছো, যে স্ল্যাব শিখছো বা বিম শিখছো বা কলাম সামনের সেমিস্টারে শিখবা, এইগুলো বেসিক্যালি কোনটা বলতে পারবা? এটা কোনটা? তোমাদেরকে যে আরসিসি তে যে ডিজাইন গুলো শিখতেছো সেগুলো কোনটা বলতে পারবা এখানে? অর্ডিনারি।
হ্যাঁ ইন্টারমিডিয়েট? হ্যাঁ, না না ওএমআরএফ, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, অর্ডিনারি মানে সাধারণ রেইনফোর্সমেন্টের যে সাধারণ হিসাবটা আর কি সেটা। তো এখন ইন্টারমিডিয়েট বা স্পেশালে যদি যাই তখন হচ্ছে এটার রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা আরেকটু কেয়ারফুলি করতে হয়, এবং এখানে আরো কিছু স্পেশাল কিছু প্রভিশন আছে সেইগুলোকে অনুসরণ করতে হয়। যেমন তোমার বিম কলামের যে জয়েন্টটাকে স্পেশাল ভাবে ডিটেইলিং করতে হয়, ওখানে হুকিং টুকিং গুলো আরো বেশি দিতে হয়। তারপর তোমার ধরো এই বিমের যে আমরা স্টিরাপ দেই, ঠিক আছে, সেই স্টিরাপের যে আমরা তো স্টিরাপ ডিজাইন করছি, স্টিরাপের স্পেসিংও তোমরা বের করছো, সেই স্টিরাপের স্পেসিং গুলো আরো ক্লোজার করে দিতে হয়। সো এরকম আর কি, ঠিক আছে। এরকম আরো স্পেশাল কিছু ব্যাপার আছে আর কি রেইনফোর্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো যদি অনুসরণ করা হয় তখন এটা আইএমআরএফ বা এসএমআরএফ স্পেশাল হবে আর কি। এইটা হচ্ছে ব্যাপার। এখন স্পেশাল হইলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এই রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের মান দেখো তো স্পেশালে কত, 8 আর ইন্টারমিডিয়েটে কত, 5, আর অর্ডিনারিতে কত, 3। তো এখন ঘটনাটা যেটা হচ্ছে যে তোমার এই স্পেশাল ভাবে তুমি যদি ডিটেইলিং করো তখন রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের মান বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এবার ওই মেইন ফর্মুলাটাতে যাই। এই যে মেইন ফর্মুলা, এখন দেখো এই রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের মান যদি বড় হয় তখন এই এক্সিলারেশনের মান কি হবে? কমে যাবে। দ্যাট মিন্স তুমি যদি এটা স্পেশাল ভাবে যদি ডিটেইলিং করো তখন তুমি ভূমিকম্পের ফোর্সটা সেটাকে একটু কম ধরতে পারবা। আর তুমি যদি এটার ডিটেইলিংটা যদি স্পেশাল ভাবে না করো, সাধারণ ভাবে করে দিলা, তখন আবার তোমার সেফ সাইডে থাকার জন্য এই ভূমিকম্পের ফোর্সের মান আবার বেশি ধরতে হবে। সো মানে যেকোনো একভাবে তোমার সেফটিটা আসলে এনশিওর করতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জোনিং এর এখানে একটা কোশ্চেন ছিল উপরে, কোন জায়গায়? বাংলাদেশের জোনিং আচ্ছা ম্যাপ আচ্ছা উপরে স্যার। হ্যাঁ বলো স্যার এখানে একটা জেলা যেটা কুষ্টিয়ায় উভয়টা আছে, উভয় জোন আছে, তো এখানে কোনটা হবে তাই তো? ইয়েস স্যার। আচ্ছা এখানে হচ্ছে এই যে বিএনবিসি তে যাই। আচ্ছা বিএনবিসি তে এটা হচ্ছে যে ওই টেবিলের নিচে আবার একটা চার্ট দেওয়া আছে, দেখছো এটা? জি স্যার। টেবিলের নিচে চার্ট বলতেছি, ম্যাপের নিচে একটা চার্ট দেওয়া আছে। তো সেই ম্যাপের নিচে যে চার্টটা যেটা দেওয়া আছে এইখান থেকে তুমি এটা ফিক্স করে নিবা। যেমন কুষ্টিয়াটা কোথায় আছে আমি একটু খুঁজে বের করি। এই কুষ্টিয়াটা হচ্ছে যে এইটা, তাহলে এইটার জন্য কত ধরছে? 0.2। তো এখন আমি ম্যাপে যাই, ম্যাপে যদি যাই তাহলে কুষ্টিয়াটা কোথায় কোথায় আছে? এই যে কুষ্টিয়াটা আছে হচ্ছে এই জোন 1 এ কিছুটা আছে, জোন 2 তে কিছুটা আছে, তাই না? ইয়েস স্যার। তো জোন 2 ধরছে, বড়টা ধরছে, 0.2 ধরছে। ক্লিয়ার? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এগুলো বুঝলাম। এখন আমাদের পিছনে একটা 2/3 দেখা যাচ্ছে। জি স্যার। এই 2/3 এর মিনিংটা কি এটা এখন বুঝাবো। এই 2/3 এর মিনিংটা হচ্ছে ওই যে তোমাকে একটু আগে বলতেছিলাম না যে 2500 বছরের ভূমিকম্পের এক্সিলারেশন এটা, তাহলে এখন 2500 বছরের ভূমিকম্পের এক্সিলারেশন এত ওভার ডিজাইন করার তো দরকার নাই, সেটা তোমাকে একটু আগে বলতেছিলাম। তো সেই জিনিসটাকে একটু মিনিমাইজ করার জন্য হচ্ছে এখানে 2/3 নিয়ে আসছে। তাহলে এখন 2/3 মানে কিন্তু এটা কিন্তু 2500 কে 2/3 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না। 2500 কে 2/3 দিয়ে ভাগ করলে কত হয়? 2500 কে 2/3 করলে 1600 বছর। 1600 বছরের ভিতর সবচেয়ে বড়, কিন্তু এইটা কিন্তু সেইটা না, এটার হিসাবটা এরকম সমানুপাতিক ভাবে হয় না। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে 2% সম্ভাবনা, আগের বার যেটা ছিল যে 2% সম্ভাবনা ইন 50 ইয়ার্স, আর এখন বলা হচ্ছে 10% সম্ভাবনা ইন 50 ইয়ার্স। 10% সম্ভাবনা ইন 50 ইয়ার্স, তাহলে 10% যদি 50 ইয়ারে হয় তাহলে 1% হবে 5 ইয়ার, তাহলে 100% হবে 500 বছর। 500, তো ওটা 500 না, ওটা হচ্ছে আরো হিসাব নিকাশ পরিসংখ্যান, তো এটা ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টেশন অনেক কিছু আছে, ওগুলো দিয়ে হিসাব করে এটা হচ্ছে 475 বছর। তাহলে এটা 475 বছর হচ্ছে এটা রিটার্ন পিরিয়ড। তার মানে এই 2/3 এর কারণে জিনিসটা মিনিমাইজ হয়ে গেছে, বুঝতেছো? আগে তুমি যেটা বলতেছিলা যে 2500 বছরের ভিতর সবচেয়ে বড় ভূমিকম্প, কিন্তু এখন সেটা হয়ে গেছে কি যে 500 বছরের ভিতর সবচেয়ে বড় যে ভূমিকম্প সেই ভূমিকম্পটা ঠেকাইতে পারবে, এইরকম ভাবে তুমি এটা ডিজাইন করতেছো। তার মানে আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। এইটাকে আমরা বলতেছি ডিজাইন বেসিস আর্থকোয়াক। ডিজাইন বেসিস আর্থকোয়াক, তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে যে ডিজাইন বেসিস আর্থকোয়াক ইজ ইকুয়াল টু 2/3 অফ ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়াক। তার মানে ডিবিই ইজ ইকুয়াল টু 2/3 অফ এমসিই। তার মানে কি
যে ম্যাক্সিমাম কনসিডার আর্টওয়ার্কের 2/3 করে নিছি, তাহলে আমরা ডিজাইন বেসিস আর্টওয়ার্ক, সেই ডিজাইন বেসিসটা কত? 500 বছর এটা রিটার্ন পিরিয়ড। এই হচ্ছে এটার ব্যাপার। ওকে, তারপরে পরের সামনের দিকে যাই, সামনের দিকে এরপরে দেখো সিএস নামে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, সিএস। এখন এই সিএসটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি নরমালাইজড এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম। নরমালাইজড এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম, এইটা আমরা কিভাবে পাবো? এইটা পাওয়ার জন্য যে 4টা ফর্মুলা, এগুলো সবই পরীক্ষায় দেওয়া থাকবে, চিন্তার কারণ নেই। তো এই 4টা ফর্মুলা আছে, এইটা যে কোনোটা দিয়ে বের করতে হবে। এখন এই 4টা ফর্মুলা, এগুলো যদি আবার অ্যাপ্লাই করতে হয়, এখানে কয়েকটা জিনিস লাগে। তার ভিতরে তোমার হচ্ছে যে, দেখো আমি একটু লিখি কি কি লাগবে। এখানে এস লাগবে, ইটা লাগবে, তারপরে হচ্ছে টি লাগবে, টিবি লাগবে, টিসি লাগবে, টিডি লাগবে। এই 6টা জিনিস লাগবে এই সিএস বের করার জন্য। রেসপন্স স্পেকট্রামটা কি? এটা এক প্রকার ফ্যাক্টর, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে যে, এইটার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের বিল্ডিং এর টাইম পিরিয়ডের। অর্থাৎ তুমি এই যে একটা বিল্ডিং এর এক্সিলারেশন বের করবা, তাই তো? তুমি একটু চিন্তা করো, একটা বিল্ডিং এর এক্সিলারেশন তো তুমি বের করতে চাচ্ছ। আচ্ছা, এখন এইখানে যে ফ্যাক্টর গুলো ধরছো, কি কি ফ্যাক্টর ধরছো? জোন কোফিশিয়েন্ট ধরছো, ইম্পর্টেন্স ফ্যাক্টর ধরছো, হ্যাঁ, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর ধরছো, সবকিছু ধরছো, কিন্তু তাহলে বিল্ডিং এর প্রপার্টিটা কোথায় আসতেছে? বিল্ডিং এর একটা আর এর ভিতর একটা আসতেছে, সেটা হচ্ছে এটার ফ্রেম সিস্টেম সম্পর্কে আসতেছে, যেটা কি এটা তোমার এটা শিয়ার ওয়াল আছে নাকি কলাম আছে সেইটা আসতেছে। কিন্তু তাহলে বিল্ডিং এর হাইটের সাথে তো একটা সম্পর্ক থাকা দরকার। এখন তুমি 10 তলা বিল্ডিং যেভাবে ডিজাইন করবা, একটা 100 তলা বিল্ডিং কি একই রকম ভাবে ডিজাইন করবা? না না, তাহলে বিল্ডিং এর হাইটের সাথে সম্পর্ক করতে হবে না এটাকে? অবশ্যই করতে হবে। হ্যাঁ, সেই জিনিসটা এই যে সিএস এর মাধ্যমে চলে আসবে। তাহলে তুমি এখন ধরো একটা 10 তলা বিল্ডিং এর টাইম পিরিয়ড আর একটা 100 তলা বিল্ডিং এর টাইম পিরিয়ড, কোনটা বেশি হবে? 100 তলার। 100 তলার টাইম পিরিয়ড বেশি হবে, তাহলে সেইটা তুমি এখানে এই সিএস এর মাধ্যমে সেটা কনসিডার করবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো এখন এই এবং আরো ব্যাপার আছে, ড্যাম্পিং এর ব্যাপারটা আছে। ড্যাম্পিং মানে ঘর্ষণ, বিল্ডিং এর ঘর্ষণটা কি রকম, ড্যাম্পিংটা কি রকম, সেই ব্যাপারটা আছে। ওই ইটাটা হচ্ছে এখানে সেই ড্যাম্পিংটা আর কি। সো তো এখানে এই বিষয়গুলোকে আমরা হচ্ছে কনসিডারেশনে নিয়ে আসব। আচ্ছা, অর্থাৎ বিল্ডিং এর বাদবাকি প্রপার্টি গুলোকে আমরা এখানে কনসিডারেশনে নিয়ে আসতেছি। সো তাহলে এখন দেখা যাক যে এই জিনিসগুলো আমরা কোন জায়গা থেকে পাবো। এই জিনিসগুলো পাওয়ার জন্য হচ্ছে আমাদের এই যে একটা টেবিল আছে, এবং সয়েল টাইপ, যেটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সয়েল টাইপ, এটাকেও আমরা কনসিডারেশন করি নাই, সেটাও এখানে চলে আসবে সিএস এর মধ্যে। তো তাহলে এখন এই যে সয়েল টাইপের উপর বেস করে, ধরো তোমার যদি এটা যে এসসি টাইপের সয়েল হয়, তাহলে এই চার্ট ব্যবহার করবা তুমি। তাহলে ব্যবহার করলে তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা। তাহলে কয়টা জিনিস পাওয়া যাবে এখান থেকে? টিএ, টিসি, টিডি। এস, টিবি, টিসি, টিডি, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে দেখো এস, টিবি, টিসি, টিডি এগুলো পেয়ে গেছি। আর বাকি আছে কি? ইটা আর টাইম। আচ্ছা, ইটাটা হচ্ছে এই যে এখানে বলে দিয়েছে, দেখো ইটাটা হচ্ছে যে ড্যাম্পিং, সেটা হচ্ছে আমাদের 5% হয়তো, নাকি আমি আলোচনা করছিলাম না ক্লাসে? 5% ড্যাম্পিং হলে ইটার মান হচ্ছে 1। ইটার ফর্মুলাটা হচ্ছে এইটা, যেখানে এটা হচ্ছে যে √10/5 প্লাস ড্যাম্পিং। তো ড্যাম্পিং হচ্ছে 5%, তাহলে এটা 10/10 মানে 1, √1 মানে 1। এখন এটা যদি অন্য কিছু হয়, যে ধরো এটা তো কংক্রিট বিল্ডিং এ বলছি 5%, ধরো এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিং বানাইছো যেখানে আসলে এই ঘর্ষণের পরিমাণ এটা ভিন্ন, 5% না, হয়তোবা এটা হয়তো 10%, তখন এই ফর্মুলা দিয়ে এটা বের করতে হবে। আচ্ছা, এটা চলে গেল। তারপরে নেক্সট সেটা হচ্ছে যে টাইম পিরিয়ড টি। টাইম পিরিয়ডের জন্য এখানে আরেকটা ফর্মুলা দেওয়া আছে, প্লিজ। কোনটা? ইটাটা হচ্ছে যে ড্যাম্পিং, বিল্ডিং এর একটা ড্যাম্পিং আছে বা ঘর্ষণ আছে, এটা হচ্ছে বিল্ডিং এর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। এখন কংক্রিট বিল্ডিং হইলে, ঠিক আছে, বা আমাদের সাধারণ যে বিল্ডিং গুলো হয়, সেখানে আমাদের ড্যাম্পিংটা থাকে 5%। তো 5% ড্যাম্পিং থাকলে ইটার মানটা 1 হবে। এই ফর্মুলা দিয়ে বের করা যায়, √10 ডিভাইডেড বাই 5 প্লাস এই যে ড্যাম্পিং যেটা, তাহলে আরো 5, তার মানে হচ্ছে যে এটা ভাগ করলে পর 1 চলে আসে। এখন এটা ড্যাম্পিং 5% না অন্য কিছু হইলে তখন এটা আবার এই ফর্মুলা দিয়ে অন্য কিছু আসবে। তো আমরা এটা হয়তো চোখ বন্ধ করে এটা 1 ব্যবহার করতে পারি আর কি, এরকম, ঠিক আছে? তারপরে হচ্ছে টাইম পিরিয়ড, বিল্ডিং এর টাইম পিরিয়ড টি। টাইম পিরিয়ডের জন্য এই যে কিছুটা আগে একটা ফর্মুলা দেওয়া আছে, না আগে না পরে দেওয়া আছে। আচ্ছা, এটা সামনে পাওয়া যাবে, এই যে সামনে পাওয়া যাচ্ছে, এই যে বিল্ডিং এর টাইম পিরিয়ড।
সিটি এইচএন টু দি পাওয়ার এম। তো এখানে এইচটা হচ্ছে বিল্ডিং এর হাইট। ধরো এটা যদি 10 তলা বিল্ডিং হয় তাহলে 10 কে কত, 100 ফিট, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে আবার, এই হাইট অফ বিল্ডিং ইন মিটারস, মিটারে বসাইতে বলছে। তাহলে 100 ফিটকে 3.28 দিয়ে ভাগ করে নিবা, মিটার বানাই নিবা। ক্লিয়ার? জি স্যার। আর সিটি এবং এম এই দুইটা কি, এটা হচ্ছে এই যে চার্ট দেওয়া আছে দেখো, এই যে কংক্রিট বিল্ডিং যদি হয় তখন হচ্ছে কংক্রিট মোমেন্ট ফ্রেম, ঠিক আছে, স্টিল মোমেন্ট ফ্রেম, তারপর হচ্ছে অল আদার স্ট্রাকচারাল সিস্টেম। আমাদের এই দুইটা লাগে আর কি। যদি শুধু কংক্রিট মোমেন্ট ফ্রেম হয় তখন উপরেরটা, আর যদি ডুয়াল সিস্টেম হয় যে মোমেন্ট ফ্রেমও আছে শিয়ার ওয়ালও আছে তখন হচ্ছে যে একদম নিচেরটা। তো সিটিটা কি? এমটা তো মনে হয় বুঝতেছি ফ্যাক্টর, ওই যেরকম আমরা আরসিসিতে করছি। সিটিটাও ফ্যাক্টর, দুইটাই ফ্যাক্টর। এগুলো মুখস্থ, সিটিটা কি? মুখস্থ। এখান থেকে জাস্ট এই ফ্যাক্টর দুটো বসাই দিবা আর হাইটটা বসাই দিবা, এখান থেকে টাইম পিরিয়ড পেয়ে যাবা। এখন এটা কোন টাইম পিরিয়ড? একটা বিল্ডিং এর তো অনেকগুলো মোড আছে, ফার্স্ট মোড, সেকেন্ড মোড, থার্ড মোড। এটা কোন মোডের এটা টাইম পিরিয়ড? ফার্স্ট, এটা সব ফার্স্ট থেকে মোড। বেশি যেটা। হ্যাঁ, যেটা ন্যাচারাল বা ফান্ডামেন্টাল মোড যেটাকে বলে, সেই মোডের টাইম পিরিয়ড এটা। আচ্ছা ওকে, তাহলে সবকিছু চার্টটা দেওয়া থাকবে, সবকিছুই দেওয়া থাকবে, সব চার্ট নিয়ে কোনো চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে মোটামুটি এখন তোমার কোনটার কি পরিচয় সেটা তো আর বলা যাবে না, তাই না? জেড কি আই কি এগুলো তো আর বলা যাবে না, ঠিক আছে। এগুলো তো যে আলোচনা করলাম, জেড মানে জোন ফ্যাক্টর বা আই মানে ইম্পর্টেন্স ফ্যাক্টর। যাই হোক, তো এখন হচ্ছে যে তোমার এখান থেকে এস এ বের করলা, এস এর সাথে ডাব্লিউ গুণ করে দিলা, তাই তুমি শিয়ার ফোর্সটা পেয়ে গেলা। তো এখন আমরা এটা অঙ্ক দিয়ে এটা সংক্ষেপে দেখাই দিতেছি। এই যে এটা হচ্ছে এক্সাম্পল 3। এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় থাকতে পারে আর কি। এখানে দেখো এটা 6 তলা বিল্ডিং এর কথা বলা হচ্ছে। এই ডিসটেন্স গুলো মিটারেই দেওয়া আছে, যে প্রতিটা তলা 4 মিটার করে, তাহলে 424 মিটার উচ্চতার বিল্ডিং। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, উচ্চতাটা কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতা, মানে গ্রাউন্ড লেভেলের নিচের উচ্চতার দরকার নেই, ঠিক আছে। গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতা। এখানে যদি এই উচ্চতাটা খুব বেশি হয়ে যায় তাহলে সমস্যা না? বেসমেন্টটা বুঝি নাই আমি, বেশি গ্রাউন্ড লেভেল যে উচ্চতা, শর্ট কলামটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা। না, ওইটা তোমাকে এখানে ওরা যেভাবে বলছে সেইভাবেই, ওরা রিসার্চ করেই এটা বের করছে যে তোমার এখানে যেটা ওই ফর্মুলায় যখন বসাবা সিটি এইচ টু দি পাওয়ার এম, এটা এই এইচটা কোনটা, এই এইচটা কিন্তু ভূমি থেকে যে উচ্চতা সেটা। আমরা এখন সব সুপার স্ট্রাকচারের কাজ করতেছি, সাব স্ট্রাকচারের কাজ করতেছি না। না, এটা ওরা ওইভাবেই কোরিলেশনটা তৈরি করছে, শুধু উপরের হাইটটা নিতে হবে, সিটি এম গুলো ওইভাবে ডিফাইন করা আছে। আচ্ছা, তাহলে এখন বিল্ডিং লোকেশন দেখো ঢাকা, তারপর হচ্ছে 6 তলা তো বললাম, প্লিন্থ এরিয়া বলে দিছে, প্লিন্থ এরিয়া মানে এটার প্ল্যান এরিয়া আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এটার টাইপ বলে দিছে ইনস্টিটিউশন বিল্ডিং, ফাউন্ডেশন বলছে পাইল, হেড লোড আছে 50,000, লাইভ লোড আছে 3, তারপরে আরো আছে 1.1. আচ্ছা, এটা হচ্ছে কি এই টিপিক্যাল ফ্লোরের জন্য 3 আর রুফের জন্য হচ্ছে 1.5, মানে রুফে একটু কম থাকে লাইভ লোড। আর টাইপটা বলতেছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম উইথআউট শিয়ার ওয়াল, এই হচ্ছে ব্যাপার। এইগুলো হচ্ছে গিভেন ইনফরমেশন। এখন এইটা দিয়ে তোমাকে কোশ্চেন বলতেছে যে বেস শিয়ার হিসাব করো, এস্টুরি শিয়ার হিসাব করো। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি করছে, এখানে একটা চার্ট থেকে সব ভ্যালুগুলো বের করে নিবা। তাহলে ঢাকা যদি হয় তাহলে জোন কোনটা হবে, সেকেন্ড জোন। তাহলে জোন কোফিশিয়েন্ট 0.2, অকুপেন্সি ক্যাটাগরিটা বিএনবিসি থেকে বের করে নিবা। তাহলে অকুপেন্সি ক্যাটাগরিটা কি হবে বলতে পারবা? গতদিন আলোচনা করছিলাম, এটা ইনস্টিটিউশনাল বিল্ডিং, ধরো স্কুল কলেজ। 2 হবে না, 2 তো এএসসি তে 2, আমাদের বিএনবিসি তে কি, বিএনবিসি তে 3। হ্যাঁ ঠিক আছে, বিএনবিসি তে 3 আলোচনা হয়েছিল, দেখান লাগবে না, বুঝছো? না স্যার বুঝছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে যদি 3 হয় ইম্পর্টেন্স ফ্যাক্টর হবে এটার 1.25। জি স্যার। সয়েল ক্লাসিফিকেশনটা, আচ্ছা সয়েল ক্লাসিফিকেশনটা এটাও কোশ্চেনে দিয়ে দিবে, ঠিক আছে, এটা তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। অথবা এসপিটি দিয়ে দিবে, এসপিটি আর আরেকটা চার্ট দিয়ে দিবে, তাহলে এসপিটি আর চার্ট দিয়ে তুমি সয়েল টাইপ বের করতে পারবা, অথবা সরাসরি সয়েল টাইপ দেওয়া থাকবে। তাহলে সয়েল টাইপ হচ্ছে এসসি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি। আচ্ছা, এখন সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা তাহলে আমরা বের করি। তাহলে আমরা যদি একটু ওই চার্টটাতে যদি যাই,
এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি তাহলে কি হবে বলো দিই? এসসি এসসি হবে। হ্যাঁ, অকুপেন্সি ক্যাটাগরি 3, জোন সি 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 হবে। হ্যাঁ, তাহলে সেটাই লিখছে এখানে, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এই যে ফর্মুলা এটা লিখলো, তাহলে অলরেডি আমি জেড এর মান পাইছি, আই এর মান পাইছি, এখন আর লাগবে, সিএস লাগবে। আচ্ছা ঠিক আছে, আর এবং সিএস লাগবে এখানে। তো তাহলে এখন দেখো এই আর এর মানটা আমরা ওই চার্ট থেকে বের করতে পারবো। আর এর মানটা এখানে কত বলতেছে? এই যে আর এর মানটা বলতেছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 8 বলতেছে কেন? কারণ বিল্ডিং টাইপ বলে দিছে তো, স্পেশাল বিল্ডিং। স্পেশাল বলছে নাকি? স্ট্রাকচারাল টাইপ আরসিসি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম উইথাউট শিয়ার ওয়াল। আচ্ছা, এখানে শুধু মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বলা হয়েছে, এখানে হচ্ছে স্পেশাল, অর্ডিনারি, ইন্টারমিডিয়েট কোনো কিছুই বলা হয় নাই। ঠিক আছে, এখানে শুধুমাত্র তোমাকে বলতেছে কি যে এটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, কিন্তু স্পেশাল, ইন্টারমিডিয়েট, অর্ডিনারি কোনো কিছু স্পেসিফাই করে দেয় নাই। তাহলে তখন স্পেসিফাই না করে দিলে তো তোমার সুবিধা, তুমি যে কোনোটাই ধরতে পারো, সবগুলোই রাইট। না তাহলে তো আরো কম ধরা উচিত, অর্ডিনারি ধরা উচিত, কারণ স্পেশাল তো আরো ভালো। এটা তো এখানে তোমাকে ডিফাইন করে দেয় নাই, তো ডিফাইন করে না দিলে কি এখন তুমি তো যে কোনোটাই ধরতে পারো, এখন তোমাকে তো ভুল বলার সুযোগ নাই, কিন্তু পরীক্ষায় এটা আমি ডিফাইন করে দিব আর কি। ঠিক আছে, তাহলে তুমি সেইভাবে ধরবা। ওকে, আচ্ছা, তারপরে আর এর মান পাওয়া গেল, আর লাগবে হচ্ছে সিএস লাগবে। সিএস বের করার জন্য আবার ওই যে 6টা জিনিস লাগবে, তাহলে সিএস বের করার জন্য আমার হচ্ছে যে 6টা জিনিস লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ওই আরেকটা যে চার্ট ছিল সেই চার্টে এবার চলে যাব। এই যে এই চার্টটাতে চলে যাব। এই চার্টটাতে দেখো এসসি এর জন্য আমরা এই যে এস, টিবি, টিসি, টিডি সবকিছু পেয়ে যাবো না? হ্যাঁ, সবকিছু পাবো। ইটার মান তো 1, এটা তো অলরেডি বলে দিছি। ঠিক আছে, আর হচ্ছে বিল্ডিং টাইম পিরিয়ড এই যে এখান থেকে বের করে নিব। 6 তলা মানে 60 ফিট, 60, আচ্ছা 6 তলা মানে 24 মিটার, ওখানে তো মিটারেই দেওয়া ছিল। তাহলে 24 মিটার যদি বিল্ডিং হয় তাহলে এই 24 বসাই এখান থেকে টাইম পিরিয়ডটা বের করে নিবা। আচ্ছা, তো টাইম পিরিয়ডটা তাহলে বের করে নিয়ে কত আসলো? এই যে কত আসছে, 0.8 সেকেন্ড। এইটা হচ্ছে টাইম পিরিয়ড বিল্ডিং এর। ঠিক আছে, এখন এইটা যদি 0.8 সেকেন্ড হয়, ঠিক আছে, 0.8 সেকেন্ড যদি হয়, তাহলে এই এবার সিএস এর ফর্মুলা তাহলে কোনটা হবে? সিএস এর ফর্মুলা 4টা ছিল ফর্মুলা সিএস এর, এই যে 4টা ছিল। তাহলে টিভির সাথে তুলনা করব, টিভির সাথে তুলনা করবা 0.8 সেকেন্ড, আর টিভিটা কত সেটা, টিভিটা আমরা এখান থেকে একটু দেখি। টিভিটা হচ্ছে আমাদের কত আছে, 0.2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি টিভির থেকে তো টি বড়, টি হচ্ছে 0.8 সেকেন্ড, এইটা পাইছি আমরা। আর টিভি কত, 0.2 সেকেন্ড। 0.2 সেকেন্ড। তাহলে এখানে টিভির থেকে টি বড়। ঠিক আছে, তার মানে প্রথম ফর্মুলা হবে না, তাহলে দ্বিতীয় ফর্মুলায় টিভি থেকে টিসির মধ্যে থাকতে হবে। টিসি কত, 0.6। ঠিক আছে, তাহলে এটা কি টিভি থেকে টিসির মধ্যে কি আছে? 0.2 না, থেকে এটাও হবে না, এটাও হবে না, 2 নম্বরটাও হবে না। তারপরে দেখো 3 নম্বর, টিসি থেকে টিডির মধ্যে, টিডি কত, 2 সেকেন্ড। তাহলে এইটা কি হয়, 0.6 থেকে 2 এর মধ্যে হয় টিসি থেকে টিডি এর মধ্যে? হ্যাঁ এটা হয়। জি স্যার। 0.8 সেকেন্ডটা এইটার মধ্যে পড়ছে, টিসি থেকে টিডির মধ্যে পড়ছে। তাহলে আমরা এই যে 3 নম্বর ফর্মুলা দিয়ে এটা করে ফেলবো, এইভাবে সিএসটা বের করে ফেলবো। স্যার এই টিডি, টিবি, টিসি এইগুলা কি? আচ্ছা, এইগুলা কি? এইগুলা হচ্ছে এখানে আরেকটা গ্রাফ আছে, আমি তোমাকে বিএনবিসি থেকে দেখাচ্ছি। এই যে এই গ্রাফটা দেখতে পাইছো? এই স্যার। আচ্ছা, এই গ্রাফটার বিভিন্ন কোঅর্ডিনেট হচ্ছে টিবি, টিসি, টিডি। ঠিক আছে, যেমন এই যে এইটা হচ্ছে একটা, এই যে এইটা একটা টিবি, টিসি, এইখানে এইটা একটা, এটা হচ্ছে টিডি, এইটা হচ্ছে টিবি, এইটা টিসি, এইটা টিডি। এখন এই 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 বেসিক্যালি আমরা হচ্ছে সিএসটা কিছুই না, সিএসটা হচ্ছে এই কার্ভের ইকুয়েশন। এখন এটা তো এক একটা জোনের জন্য তো কার্ভ এক এক রকম, কোথাও স্ট্রেট লাইন আছে, কোথাও কার্ভ লাইন আছে, এই জন্য সিএস এর ইকুয়েশনটা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এই কার্ভটা হচ্ছে তৈরি করছে, হ্যাঁ এই কার্ভটা হচ্ছে ওই যে সয়েল টাইপ, তারপর ওই যে আদার্স যেগুলা ফ্যাক্টর, মানে যেটা বললাম আর কি, মানে বেসিক্যালি সয়েল টাইপের উপর বেস করেই।
ঠিক তো আছে? আমরা গত ক্লাসে যেটা করছিলাম আইও, এলএস, সিপি এই ধরনের কিছু। ওই ধরনের কিছু না, এটা ডিফারেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে যে এই সয়েল টাইপ এরকম হইলে, ঠিক আছে, তখন হচ্ছে কতটুকু এক্সিলারেশনটা কিরকম আসতে পারে সেইটার একটা সম্পর্ক বা সেইটার একটা চার্ট বলতে পারি। মানে আচ্ছা বেসিক্যালি সিএস সিএস যে যে বিষয়ের উপর ডিপেন্ড করে সেই বিষয়গুলো এখানে আছে। সেখানে ওই যে যেটা বললাম যে সয়েল টাইপ আছে, তারপর বিল্ডিং এর ড্যাম্পিং আছে, তারপর তোমার হচ্ছে যে এই এই বিষয়গুলো আছে আর কি। আচ্ছা, তো এইটার উপর বেস করে এই চারটা আর কি, এই চারটার উপর 4টা জোন আছে, সেই 4টা জোনের জন্য 4 রকম ইকুয়েশন আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে তাহলে এটাও পেয়ে গেলাম। তো তাহলে তো আর কোনো কিছু তো দরকার নেই, সবকিছু পেয়ে গেছো। এখন এটা জাস্ট বসাই দিবা, বসাই দিলে তোমার এই এস এর মান পাওয়া গেছে। এস এর মান কত পাওয়া গেল? 0.044, ঠিক আছে, 0.044। আচ্ছা, এখন এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এই মানটা 0.67 বিটা জেডআইএস এর থেকে ছোট হইতে পারবে না। হলে কি করব? হলে কি করব? তখন এই 0.67 বিটা জেডআইএস এই মানটা নিব। এখন এই তাহলে তো মোটামুটি একটা এখন এই থাকবে। হ্যাঁ, এখন মানে খুব কম এক্সিলারেশন ধরা যাবে না, খুব কম আসলেও মিনিমাম একটা নিতে হবে আর কি। এটা মিনিমাম, তোমরা রেইনফোর্সমেন্ট আরসিসি যখন করো, যে রেইনফোর্সমেন্ট যখন ডিজাইন করো, তখন তোমরা পড়ছো না যে মিনিমাম রেইনফোর্সমেন্ট, এরকম কিছু পড়ছো? 0.0081। তার মানে কি? তার মানে কোনো জায়গায় যদি রেইনফোর্সমেন্ট নাও লাগে তাও তো মিনিমাম একটা দিতে হয়। তো সেই রকম এটা। এখন এক্সিলারেশন মনে করো অনেক ছোট হয়ে গেছে, তো তখন সেইটা কি ধরা যাবে? এটা মিনিমাম এক্সিলারেশন তো ধরতেই হবে এখানে। ওকে সেইটা সেইটা হচ্ছে এইটা। আচ্ছা, তো এখন এখানে এই জেডআইএস এগুলোর মান তো আমরা আগেই পাইছি, আমরা শুধু বিটাটা হচ্ছে আমাদের নতুন, বিটাটাকে আমরা বলতেছি 0.15, এটা ফিক্সড। তো এইটা দিয়ে এটা হিসাব করব, হিসাব করে আসছে 0.029। তাহলে বড় কোনটা? তাহলে বড় হচ্ছে কোনটা বলো? 0.044 নাকি 029? জি স্যার 0.04 029 029 বড়? স্যার 044 0.04 হ্যাঁ 049 তাহলে 044 044 নিয়ে নিবা, শেষ। তাহলে এক্সিলারেশন পেয়ে গেলাম। আর হচ্ছে বিল্ডিং এর ওয়েট। এখন বিল্ডিং এর ওয়েট ওই যে বললাম না তোমাকে যে ডেড লোড লাইভ লোড দিয়ে হিসাব করতে হবে, তাহলে সেইভাবে এটা হিসাব করবো আর কি, টোটাল ডেড লোড আর হচ্ছে লাইভ লোড। এখন আমি তাহলে তোমাকে এইটার 25% নেওয়া লাগবে। হ্যাঁ এইটার হিসাবটা আমি একটু তোমাকে তাহলে এটা লিখে দিতেছি, ঠিক আছে? এটা মনে হয় একটু ভুল আছে ভ্যালুটা সম্ভবত, আমি দেখি লিখলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার এই ডেড লোডটা কত আছে? ডেড লোড আছে স্যার 50 হ্যাঁ 5000 কিলোনিউটন। না না 5,000 না, এটা 50,000ই হবে। এটা ভিতরে আবার 50,000 দিয়ে করছে, এটা 50,000 কিলো নিউটন। ওকে আচ্ছা, এটা যা থাকে কোশ্চেনে তাই, এটা তো আর টাইপিং মিস্টেক, এটা কোনো কিছু না, এটা তোমার প্রশ্নে যা যা দেওয়া থাকবে তাই আর কি। তাহলে এটা হচ্ছে 50,000 কিলো নিউটন, এটা হচ্ছে ডেড লোড, আর লাইভ লোড যা দেওয়া আছে তাই। এখন দেখো এই ডেড লোড যদি 50,000 কিলো নিউটন হয়, তাহলে আমরা টোটাল ডেড লোডটাই নিব, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 50,000 নিলাম, যোগ এখন নিব লাইভ লোড। লাইভ লোড আছে কত? 3। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। টিপিক্যাল ফ্লোর বলতে এক ফ্লোর 1 থেকে 5, তার মানে 1 2 3 4 5, 5টা ফ্লোরের জন্য কত নিব? এইটা নিব, ঠিক আছে? আচ্ছা, এখন 3 নিলাম, এইটা তো কিলো নিউটন পার মিটার স্কয়ার, কিন্তু আমাকে কনভার্ট করতে হবে কিলো নিউটনে। তাহলে কিভাবে করব? এরিয়া দিয়ে করতে হবে। দ্বারা গুণ করব। এরিয়া দিয়ে গুণ করব। এরিয়া কত এখানে? এরিয়া তো বলে দিছি। 690 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমি কি পাইলাম? আমি কিলো নিউটন পেয়ে গেলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে টোটাল পাইলাম। এখন আমাকে যে 25% 50% সেটা করতে হবে না? জি স্যার। আচ্ছা, সেটা করতে হবে। এখন এটা 3 বা 3-এর কম যদি হয় তখন এটা 25%, আর 3-এর বেশি হইলে 50%। তাহলে এটা হচ্ছে 3 বা 3-এর কম, তার মানে এটাকে 0.25 দিয়ে গুণ করবা। এখন এইটা হচ্ছে একটা তলার জন্য হলো। তোমার তলা আছে কতগুলো? তলা আছে 1 2 3 4 5 6টা। 6টা না? 6টা তো? একটা তো আছে 5টা বলছেন না 5টা হবে। তাহলে টিপিক্যাল ফ্লোর আছে 5টা, তাহলে 5 দিয়ে গুণ করবা এটাকে। স্যার আর 3 একটা বা হচ্ছে 3 এর কম, ওই জিনিসটা একটু বললে ভালো হতো। ওটা ও কোন ও জায়গায়? ও আচ্ছা, 3 বা 3-এর কম ওইটা কোন জায়গায় আছে? ওইটা হচ্ছে যে এই লোডটা যেখানে মানে সিসমিক ওয়েটটা যেখানে ডেফিনেশন দিছে সেই জায়গায় এটা আছে। সিসমিক ওয়েটের ডেফিনেশনে দেখবা, এই যে এইখানে যে সিসমিক ওয়েটের ডেফিনেশনে দেখবা যে 3 বা 3 এর কম হইলে 25% লাইভ লোড ধরতে বলছে, 3 এর বেশি হইলে 50% ধরতে বলছে। এইটা এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এখন আমি পরীক্ষায় কিন্তু 3 এর বেশি দিয়ে দিতে পারি, তখন আবার তুমি ওই মুখস্থ করে গেছো 25%, এর জন্য 25 বসাবা, এটা কিন্তু হবে না।
And এইগুলো তো আর টেবিল না, এগুলো তো আর দেওয়া যায় না। তো টেবিল টুবিল গুলো সব দিয়ে দিব, এই ফর্মুলা গুলো সব দিয়ে দিব। এখন মনে করো এইরকম এই খুঁটিনাটি বিষয় এত তো আর দেওয়া যাবে না, ঠিক আছে? এখন এগুলো মনে রাখতে হবে কিছু জিনিস, যে 3 এর কম হইলে 25%, 3 এর বেশি হইলে হচ্ছে 50%, মনে রাখতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাইলে আমরা ওইটা 25% ধরলাম আর কি। আচ্ছা 25% ধরছি তাহলে, এবং সেটাকে 5 তলা যেহেতু 5 দিয়ে গুণ করে দিছি, তাহলে চলে আসলো। আচ্ছা, এখন এর সাথে আরো যোগ করতে হবে হচ্ছে টপ ফ্লোরের ওয়েট। টপ বুঝেছি। ফ্লোরটা হচ্ছে 1.5, এটার সাথে 690 হচ্ছে ফ্লোর এরিয়া, তার সাথে 0.25 হচ্ছে আমার ফ্যাক্টর, আর তার সাথে এটা একতলা, মানে টপ ফ্লোর তো একটাই তলা, তাহলে ইনটু 1, তাহলে এইটা করলে টোটাল কত আসে একটু দেখো তো। তার 52,846.25। এইখানে এইটা হবে না, এটা যা আছে এটা কেটে দাও, এখানে এইটাই হবে, তোমরা হিসাব করে যেটা পাইছো 52,800, 846 হ্যাঁ 800, হ্যাঁ আর লাগবে না, আর লাগবে না, এতটুকু হইলেই হবে, এত কিলো নিউটন, 52,800 কিলো নিউটন। ওকে, তাহলে হিসাবটা ক্লিয়ার হয়েছে না? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এই যে আমরা এইটা করলে ওয়েট যেটা পাইলাম সেটা দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা বেস শিয়ারটা পেয়ে গেছি। আমাদের একটা অংশ শেষ, এবার আমাদের দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে এস্টোরি শিয়ার। এস্টোরি শিয়ারটা কি? এস্টোরি শিয়ার হচ্ছে এই বেস শিয়ার তুমি যেটা পাচ্ছ, এবার এই বেস শিয়ারটাকে তোমার প্রতিটা তলায় ভাগ করে দিতে হবে, যে তাহলে প্রথম তলায় কতটুকু ফোর্স, দ্বিতীয় তলায় কতটুকু ফোর্স, তৃতীয় তলায় কতটুকু ফোর্স, এইভাবে 6 তলার জন্য ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এটা কি স্যার ইচ্ছা মতো ভাগ করে দেওয়া না, যাবে? ইচ্ছা মতো ভাগ করবো না, ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে ভাগ করবো। তার মানে আমরা টোটাল বিল্ডিং এ পাইছি যে আমাদের 2348 কিলো নিউটন, আমাদের ভূমিকম্পের সময় 2348 কিলো নিউটন ফোর্স আসবে। ঠিক আছে, এটা কত বছরের ভূমিকম্প বলো দেই? এটা কত বছরের ভূমিকম্প? 500 বছর 500 বছর। 500 হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, 475 বছরের ভিতর সবচেয়ে যে বড় ভূমিকম্প, সেইখানে এই পরিমাণ ফোর্স আসবে, 2348 কিলো নিউটন ফোর্স আসবে। তো এখন সেই ফোর্সটা তাহলে প্রতি তলায় ভাগ করে দিতে হবে, প্রথম তলায় কত, দ্বিতীয় তলায় কত। এখন দেখা যাবে যে এটা 6 তলা বিল্ডিং, তাই উপরের দিকে বেশি থাকবে ফোর্স, আর নিচের দিকে ফোর্সটা থাকবে কম। এখন এটা কিভাবে ভাগ করা যায়? এটা ভাগ করার জন্য দেখো তোমাকে এই যে একটা ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে যে এইটা, এস্টোরি শিয়ারের ফর্মুলা এটা, WX HX টু দি পাওয়ার K ডিভাইডেড বাই সামেশন অফ, ঠিক আছে, WI HI টু দি পাওয়ার K, এবং তার সাথে গুণ করতে হবে আমাদের সিসমিক ফোর্স যেটা পাইলাম টোটালটা, সেটা এইভাবে এটা গুণ করতে হবে। তাই এখন এটা আমি একটু বুঝাই দিচ্ছি, এটা কি। এটা হচ্ছে তোমার এই ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে প্রতি তলার ওয়েট। একটু আগে আমরা যেটা পাইছি সেটা কিন্তু 6 তলার টোটাল ওয়েট, কিন্তু এখন কিন্তু 6 তলার টোটাল ওয়েট নেওয়া যাবে না, এখন নিতে হবে কি, এখন কি তুমি স্পেসিফিক তলা। স্পেসিফিক তলা, কারণ তুমি তো এখন বিভিন্ন 6 আলাদা আলাদা ভাগ করে দিতেছো, এখন আর টোটাল ওয়েট নেওয়া যাবে না, এখন নিতে হবে যে স্পেসিফিক যেই তলা নিতেছো সেই তলার ওয়েট। আর এই হাইটটা কি, হাইটটা হচ্ছে টোটাল বিল্ডিং এর হাইট না, কিন্তু এইটা হচ্ছে ওই তলার height। হ্যাঁ যেই তলা নিয়ে কাজ করতেছো সেই তলার 4 হাইট, মিটার করে। 4 মিটার করে এক্স্যাক্টলি। আর নিচে হচ্ছে সামেশন, মানে নিচে হচ্ছে এই উপরের জিনিসটা 6টার জন্য করে যোগ করতে হবে, সেটা হচ্ছে নিচে। তা আমি এখানে যে এখানে বুঝাই দিলে বুঝবা, এভাবে ফর্মুলা দিয়ে বুঝাইলে বোঝা যাবে না। তো এখানে একটা জিনিস একটু আগে মানে বলা দরকার, সেটা হচ্ছে যে কেটা কি, কেটা একটু আগে বোঝানো দরকার। কে এর পরিচয় এই যে উপরে দেওয়া আছে, ফর্মুলা যেখানে আছে সেখানে, এই যে এখানে দেখো কে, এই কেটা হচ্ছে বিল্ডিং এর টাইম পিরিয়ড যদি 0.5 সেকেন্ডের কম হয় তখন কে এর মান 1, বিল্ডিং এর টাইম পিরিয়ড যদি 2.5 সেকেন্ডের বেশি হয় তখন এই কে এর মান কত, 2। এখন যদি 0.5 সেকেন্ড থেকে 2.5 সেকেন্ডের মধ্যে থাকে তাহলে কত? 1.5। না, ইন্টারপোলেশন করতে হবে। ও। ঠিক আছে, ইন্টারপোলেশন করতে, যেমন আমি যদি বলি যে বিল্ডিং এর টাইম পিরিয়ড 1 সেকেন্ড, তাহলে কি কত? 1। তখন তো 0.5 সেকেন্ড হবে। 1.25 হবে। ইন্টারপোলেশন করছি আমি। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। 0.5 সেকেন্ড আর 2.5 সেকেন্ড এইটার ভিতরে ইন্টারপোলেশন করতে হবে।
তাহলে 0.5 সেকেন্ড আর 2.5 সেকেন্ডের ভিতর গ্যাপ কত? 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে সেইভাবে করে। আর এখন এই 1 সেকেন্ড আর 0.5 সেকেন্ডের মধ্যে মানে বেসিক্যালি ইন্টারপোলেশন, এটা আমি ম্যাথের জিনিস, এটা আর এখানে বলার কিছু নাই। এইটা যদি ইন্টারপোলেশন কেউ যদি না পারে সমস্যা নাই, এটা ই করবা, এটা অ্যাজিউম করে নিবা, বলবা যে লেট 1 ধরি 1। ঠিক আছে, এই কারণে এখন এত বড় ম্যাথ স্যার ইন্টারপোলেশন হবে ইনশাআল্লাহ। না, এখন কেউ যদি ইন্টারপোলেশন মনে করো পারে না, এখন তারে তো এই স্ট্রাকচার করছে, তো আর ম্যাথ ইন্টারপোলেশন তো শেখানো যাবে না। এখন না পারলে কি করবা? না পারলে কে 1 ধরি করবা, আর কি করবা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, তো তাহলে এখন হচ্ছে যে এই কে এর মান 1 ধরে নিলাম। ঠিক আছে, ধরো কে এর মান এটা 1 ধরে নিলাম, ধরো এই যে এখানে এটা সিম্পলিসিটির জন্য এটা 1 ধরে নিছে, বাট এটা যদি অরিজিনালটা ইন্টারপোলেশন করে করতে পারো সেটা বেটার আর কি। তাহলে 1 যদি ধরে নেই, তাহলে তো এই যে উপরের টার্ম গুলো তো বাদ, এগুলো তো আর লাগবে না। তাহলে এই যে টু দি পাওয়ার কে এগুলো লাগবে না। তাহলে লাগবে কি বলো? ভি। না না না, লাগবে হচ্ছে যে wx hx ডিভাইডেড বাই সামেশন অফ wi hi, এটা লাগবে আর কি। স্যার এই সেক্সটা যদি আরেকবার বুঝিয়ে দেন স্যার, এই সেক্সটা বুঝি নাই আমি স্যার। এটা আমি অঙ্কে দেখাইলেই বুঝবা, তার ফর্মুলা দিয়ে বোঝার দরকার নেই, অঙ্ক দিয়ে বোঝো। তা এখন প্রথমেই ওরা যেটা করছে, প্রথমে হচ্ছে ওরা এই নিচের টার্মটা বের করে রাখছে। নিচের টার্মটা কি? সামেশন অফ wh, এই তো সামেশন অফ কি, এটা wh, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি হবে? সামেশন মানে কি? যোগফল। তাহলে যোগফল কয়টার জন্য যোগফল? 6টা তলার জন্য যোগফল। তাহলে বলতেছে w1 h1 প্লাস কেটা তো আগেই বাদ দিয়ে দিলাম আমি, হ্যাঁ, কেটা যেহেতু বাদ, তার মানে শুধুমাত্র w আর h। তাহলে তোমার প্রথমে হচ্ছে w1 h1, তারপর w2 h2, তারপর w3 h3, এইভাবে w6 h6, এইভাবে 6টা যোগ করতে হবে। এখন এই w1 হচ্ছে প্রথম তলার ওয়েট, h1 হচ্ছে প্রথম তলার উচ্চতা মানে প্রতিটা তলার ভরের সাথে তার উচ্চতাটাকে গুণ করতে হবে। এখন আমি যদি বলি প্রথম তলার ভর কত, তোমরা এটা বের করতে পারবা? বের করতে পারবা? একজন একটু হিসাব করতে। তাহলে আমার টোটাল ডেড লোড ছিল 50,000, তাহলে 50,000কে ভাগ দেবো কত দিয়া? 50,000 ছিল টোটাল, 6টা তলাতে 6 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, এই যে এখানে করছে দেখো, যে 50,000 বাই 6, 50,000 ভাগ 6। আচ্ছা, তাহলে 50,000কে তুমি হচ্ছে যে 6 দিয়ে এটা ভাগ করলা। আচ্ছা, প্লাস হচ্ছে কি করবা বলো? প্লাস কি করবা? লাইভ লোড আনতে হবে স্যার। লাইভ লোড হচ্ছে 3, টিপিক্যাল ফ্লোর যদি হয়, টিপিক্যাল ফ্লোর হলে লাইভ লোড 3, তার সাথে গুণ হবে 690 ফ্লোর এরিয়া, গুণ আর কি। তার সাথে গুণ হবে 25%। এই তাহলে কত আসে? এটা যা আসে তাই। 8,850.80 স্যার 80, হ্যাঁ 850 নাকি? জি জি স্যার স্যার। 8800। আচ্ছা, 8,850 এরকম মনে হয় কিছু একটা। আচ্ছা, যাই হোক, তো যেটা আসে সেটাই হচ্ছে তোমার এটা প্রতিটা তলার উচ্চতা। আচ্ছা, আমি একটু এটা ফ্রেশ করতেছি, দেখো। আচ্ছা স্যার এক্ষেত্রে সবগুলো রাউন্ডিং ফিগার রাখতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, আমি এই যে এখানে করেই দিয়েছে, এই যে 50,000কে 6 দিয়ে ভাগ করছে, তারপর 690 3 পয়েন্ট, মানে আমরা যা করলাম আর কি তাই করছে এখানে 8,850। তো এইটা হচ্ছে 5টা তলার জন্য এইটা ধরা যাবে, আর টপ ফ্লোরে আবার এইটা ধরা যাবে নাকি? না স্যার 1.5 ধরতে হবে। টপ ফ্লোরে আবার চেঞ্জ আছে, তাহলে সেইটাও বের করে রাখবা। টপ ফ্লোরেরটা হচ্ছে একটু কম হবে, 8,592। এখন এইটা করতে হবে। তাহলে প্রথম তলার ওয়েট ইনটু প্রথম তলার উচ্চতা, দ্বিতীয় তলার ওয়েট ইনটু দ্বিতীয় তলার উচ্চতা। এখন দ্বিতীয় তলার উচ্চতা কত হবে? দুইটা উচ্চতা একসাথে যোগ করে দিল কেন? হ্যাঁ, তা দ্বিতীয় তলাটা তো 8 মিটার উঁচুতে, দ্বিতীয় তলাটা কত? হ্যাঁ, গ্রাউন্ড থেকে 8 মিটার উঁচুতে আছে। তারপরে তৃতীয় তলার ওয়েট ইনটু তৃতীয় তলার উচ্চতা কত? 12, ঠিক আছে। তারপর 4 নম্বর ইনটু 4 নম্বরের উচ্চতা 16, 5 নম্বরের সাথে 20, 6 নম্বরের ওয়েটটা একটু ডিফারেন্ট, এই যে রূপটা যেটা ছিল সেইটা, আর এটার উচ্চতা হবে 24। এইভাবে করলে এইটা আসছে 73 72 08, এইটা আসছে। এইটা হচ্ছে তোমার সামেশনের যে ব্যাপারটা। তাহলে সামেশনের এই ব্যাপারটা আমি পেয়ে গেছি, এটা হচ্ছে 73 72 08। এখন উপরে কি থাকবে বলতে পারো? উপরে থাকবে পার্টিকুলার তলার জন্য, যেই তলা করব সেই তলা। এখন আমি যখন একতলা করব তখন হচ্ছে এই একতলার জন্য ওয়েট ইনটু উচ্চতা, যখন 2 তলা করব 2 তলার ওয়েট ইনটু উচ্চতা, নিচেরটা ফিক্সড, নিচেরটা সবার জন্য ফিক্স। যখন 3 তলা করব তখন 3 তলার ওয়েট ইনটু 3 তলার উচ্চতা, এইভাবে করে করব। আর তার সাথে পিছনে থাকবে হচ্ছে সিসমিক টোটাল ফোর্স যেটা ছিল সেটা, ভি। এইভাবে করে তুমি প্রতিটা তলার আলাদা আলাদা ফোর্স সেপারেট করে বের করবা।
6টা বের করবা, 6টা বের করার পর এই 6টা যোগ করবা, যোগ করে দেখবা যে যোগফলটা মিলছে কিনা। যদি এটা মিলে তাহলে বুঝবা ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে। স্যার ভিটা কই গেল? ভিটা তো সেই সকাল থেকে তো পাওয়া যাচ্ছে না। এই যে ভি 2348 এর পিছনে আছে না, বুঝি ভিটা নাই কি? এটা কি? আচ্ছা এটা হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে বেস শেয়ার। এই যে তুমি যে এফ ইকুয়াল টু এম এ করলা, এই কোথায় গেল? এই যে এফ এস ইকুয়াল ইন্টু ডাব্লিউ, এস ইন্টু ডাব্লিউ। হ্যাঁ, তাহলে সেইটাই হচ্ছে দ্যাট মিন্স ফোর্স আর কি, সিসমিক ফোর্স। তুমি তো ভরকে ত্বরণ দিয়ে গুণ করছো, গুণ করে তো ফোর্স পাইছো, সেই ফোর্সটাকে এফ না বলে ভি বলতেছে। ওকে স্যার, ক্লিয়ার। সেটা হচ্ছে 2348 কিলো নিউটন, যেটা এই যে বিল্ডিং এ এই যে দেখাই এই যে নিচে যে 2348 কিলো নিউটন। স্যার একটু উপরে যান, এসে বের করা যায় 0.004। কোনটা? আচ্ছা হ্যাঁ গেলাম। স্যার এখানে এটা 0.67 থেকে মানে কি বলে ছোট আছে আর কি, তো চিহ্নটা উল্টো দিয়ে দেখেন স্যার। এটা উল্টো দিচ্ছে, হ্যাঁ। আরে এগুলা প্রিন্টিং মিস্টেক, এগুলা তুমি জিনিস বুঝলেই হয়েছে, তোমার মতো করে করবা। জাস্ট এটা ম্যাথটা কোন আইডিয়াটা নিবা আর কি, এখান থেকে ভুল ত্রুটিগুলা নিজের মতো বুঝে নিবা। স্যার এখানে এসে বের করছে 0.044, তো ওইটার আবার পরে ধরছে 0.029। এইটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া, এটা এইটার থেকে কম হইতে পারবে না। এখন এই দুইটার ভিতর যেটা বড় হবে সেটা ধরো এইটা, তাহলে তো স্যার সাইন ঠিকই ছিল স্যার, ধরো এইটা আমাদের মিনিমামটা তো ছোটই আসতো, ঠিকই ছিল সাইন স্যার তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইন ঠিক থাকলে ঠিক আছে। আমিও তো সেটা বলি যে আপনি জি স্যার, আমাদের 0.044 তো 0.029 থেকে বড় আসে, সাইন ঠিকই হ্যাঁ, ছিল তা তাহলে। বড় থাকলে ঠিক থাকবে, যা থাকবে তাই। এটা তোমাদের বড় ছোট এগুলো তো আমার দিন, আমি মূল কনসেপ্ট আলোচনা করছি, এবার তোমরা সেটা বুঝছো কিনা। স্যার এখানে একটু ক্লিয়ার হয়নি, এস এর সমান পাইছি 0.044। হ্যাঁ পাইলাম 044। তো গ্রেটার দ্যান 0.67 বিটা জেড আইএস, এইটার চেয়ে বড় হইতে হবে, এইটার থেকে এই ভ্যালুটা বড় থাকতে হবে, বড় হতে হবে। তাহলে এখন এই ভ্যালুটা কত আসছে? এখন এই ভ্যালুটা আসছে 0.029, তাহলে এইটার চেয়ে কি এই ভ্যালুটা বড় আছে না? হ্যাঁ বড় আছে। হ্যাঁ, তাহলে আমরা এই 0.044টাই আমাদের অ্যান্সার। এখন যদি মনে করো যে না এটা 0.044 আসে নাই, এইটা হচ্ছে কি আসছে যে তোমার মনে করো 0.015 আসছে, তাহলে এখন বলতেছে কি যে এই 0.015টা অবশ্যই বিটা জেডআইএস এর থেকে বড় হইতে হবে। কিন্তু এখন বের করে দেখা গেল যে এটা বড় হচ্ছে না, ছোট হচ্ছে, তখন আমরা কোনটা নিব? তখন 029 0.029 নেব স্যার। তাহলে এখানে আমরা তখন 0.029 নেব, এইটা হবে অ্যান্সার। এই হচ্ছে ব্যাপার। স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে আর এই জায়গায় কোনো প্রশ্ন আছে কারোর? কোনো স্যার আমার একটা প্রশ্ন আছে। এই স্টোরি শেয়ার গুলো বের করার সময়? হ্যাঁ বলো। না না, এই জায়গায় প্রশ্ন নাই স্যার। আচ্ছা এই স্টোরি শেয়ার নিয়ে কারো প্রশ্ন, এটা বুঝছো কিনা স্টোরি শেয়ার কিভাবে বের করবা? এই জায়গায় কারোর কোনো প্রশ্ন আছে কিনা স্টোরি শেয়ারটা বের করার ক্ষেত্রে? স্যার নাই মনে হয় কেন। এইখানে কিন্তু কে এর হিসাবটা কিন্তু এটা কে কিন্তু 1 ধরছে। এখন অন্য কারোর ক্ষেত্রে ধরো কে যদি অন্য কিছু হয় তাহলে সেইটা ধর, যেমন ধরো মনে করো একজনের কে এর মান আসলো 1.5, তাহলে কিন্তু এই যে প্রতিটা জায়গায় ওরকম উপরে এইচ এর উপর প্রত্যেকটা জায়গায় একটা করে কে থাকবে কিন্তু। তাহলে যে 4 টু দি পাওয়ার 1.5, 8 টু দি পাওয়ার 1.5, 12 টু দি পাওয়ার 1 এরকম থাকবে। আবার এই যে এইখানেও থাকবে যে 4 টু দি পাওয়ার 1.5, 8 টু দি পাওয়ার 1. মানে কে এর মানটা তখন এই যে এটার হাইটের মাথার উপর থাকবে আর কি। স্যার আমরা তো ঝামেলা এড়ানোর জন্য 1 ধরেই করতে পারি তাহলে। এখন দেখা যাক সেটা বিল্ডিং এর টাইম পিরিয়ড, মানে এটা তো আসলে এটা মানে কি বলবো, এখানে এখানে সময় কম কম থাকলে সেটা করতে পারো, কিন্তু এটা বেশি একুরেট করতে পারলে ভালো আর কি। এই ঠিক আছে, ওকে তাহলে আশা করি এটা হ্যাঁ। এবার আর কার কি কোশ্চেন ছিল? আর কোথায় কার কি প্রশ্ন ছিল? আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা তো এতক্ষণ ধরেন যে ডিজাইনটা করলাম এটা হচ্ছে গ্রাউন্ডের উপর থেকে। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড যদি কোনো আমি বেসমেন্ট করি বা এরকম কিছু করি, সেই ক্ষেত্রে কি আমার ডিজাইনিং বা ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসবে কি? আন্ডারগ্রাউন্ডে সমস্যা নাই তো, আন্ডারগ্রাউন্ডের চতুর্দিকে মাটি থাকবে তো, ওইটা তো আর ভূমিকম্পে সমস্যা নাই। ভূমিকম্পে তো সমস্যা হচ্ছে ওভার এই সুপার স্ট্রাকচারটার, মানে এটা উপর নড়বে, নড়াচড়া করবে এবং এটা একসময় ভেঙে পড়ে যাইতে পারে।
সমস্যা তো, ঠিক আছে, যদিও এটা ফোর্সটা মাটি থেকেই আসতেছে, কিন্তু এই যে মানে মাটির ভিতরের যে অংশটা সেইটাতে কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে সুপার স্ট্রাকচারটার, এটা তো স্যার ফ্রি। তাহলে কি আমাদের সাবস্ট্রাকচারে ভূমিকম্পের কোনো এফেক্টই আসে না? না, সাবস্ট্রাকচারে খুব খুব বেশি এফেক্ট থাকে না এটার, ঠিক আছে, হয়তো একটু হালকা ক্র্যাক, মানে কি বলে এটাকে, মানে বেসিক্যালি একটা জিনিস বোঝার চেষ্টা করো তুমি, তোমার চতুর্দিকে এটা কি সয়েল দিয়ে কনফাইন করা না? এটা চতুর্দিকে সয়েল দিয়ে কি করা, কনফাইন করা তো। তাহলে চতুর্দিকে যদি সয়েল দিয়ে কনফাইন করা থাকে, তাহলে একটা জিনিস কনফাইন্ড অবস্থায় থাকলে সেটার তো কোনো সমস্যা হবে না। কিন্তু যেই জিনিসটা স্যার যেই এটা জিনিসটা হচ্ছে ফাউন্ডেশন যখন করব তখন ফ্যাক্টর তখন ইউজ করব, সিসমিক ডিজাইন তখন যাবে, কিন্তু আমরা তো উপরের গুলো করতেছি, এখন মানে তো এগুলো না। না, বেসিক্যালি হচ্ছে তোমার জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এই এই ধরো উপরের যে অংশটা, এই উপরের অংশটা তো উন্মুক্ত, এটার তো কোনো সাপোর্ট নাই বা এটার কোনো কনফাইনমেন্ট নাই, আছে এই যে উপরের যে অংশটা, এখন ধরো হ্যাঁ এইখানে ফোর্স আসলে এটা কি হবে, এটা সাইডে বেঁকে যাবে, ঠিক আছে, কিন্তু মাটির নিচের যে অংশটা, মাটির নিচের অংশটা তো চতুর্দিকে মাটি দিয়ে আবদ্ধ, তা ওইটা কি ওইভাবে কি করা সম্ভব? হ্যাঁ না স্যার, মাটির নিচে ল্যাটারাল ফোর্সটা মিনিমাইজ হয়ে যায়, হ্যাঁ মাটির হ্যাঁ মাধ্যমে minimize হ্যাঁ, হয়। ওইটা তো ওইভাবে ডিফ্লেক্ট করা করা সম্ভব না, তো এই জন্য মাটির নিচের অংশে সমস্যা নাই, মাটির উপরের অংশটা বেসিক্যালি হচ্ছে এইটার জন্য তুমি দেখবা। এই তো এখন তোমাকে স্ট্রাকচারাল অ্যানালাইসিস তোমাকে কি কি বললো যে ফোর্স গুলো কত সেইটা তোমাকে বললো, কোন তলায় কত ফোর্স সেইটা তোমাকে বললো, এখন এই ফোর্সকে কাজে লাগাইয়ে তুমি এবার আরসিসি ডিজাইনে সেটা ইমপ্লিমেন্ট করবা। যে আরসিসি আমরা যে কাজ করছি আমরা তো ফাউন্ডেশন ডিজাইনের কোনো কাজ করি নাই, করছি না করি নাই, ফাউন্ডেশন ডিজাইনটা যখন করব তখন হচ্ছে এইগুলো আমরা বেসমেন্টের কাজ কিংবা এই ধরনের কি কতটুকু কি হবে এগুলো বেসমেন্ট হিসাব করবে, কিন্তু আমরা তো এখন করতেছি উপরের কাজ, সুপার স্ট্রাকচারের কাজ, যে স্টোরি শেয়ার, তারপর হচ্ছে ডিজাইন বেস শেয়ার। তবে দেখো একটা জিনিস বলি, এইটা কিন্তু এই ফোর্স গুলো বেশি হলে কিন্তু ফাউন্ডেশন বড় হবে, হ্যাঁ ঠিক আছে, বুঝছো, আর এই ফোর্স গুলো যদি কম হয় তাহলে কিন্তু ফাউন্ডেশন, মানে এখানে বেসিক্যালি ফাউন্ডেশনের মোমেন্ট হিসাব করতে হবে তোমার, ঠিক আছে, তোমাকে আমি সিম্পলি বুঝাই, একটা ক্যান্টিলিভার বিমকে উল্টা করে দিলাম, এখন দেখো এইখানে একটা ফোর্স আছে 5 কিপ, এইখানে একটা ডিসটেন্স আছে 10 ফিট, তাহলে বলো তো এইখানে মোমেন্ট কত? 50 কিপ ফিট, 50 কিপ ফিট হবে এটার মোমেন্ট। তাহলে এখন এইখানে বেসিক্যালি বিষয়টা তাই, এইখানে এই ফাউন্ডেশনের উপর একটা মোমেন্ট আসে, এখন সেই মোমেন্টটা কত, সেই মোমেন্টটা হচ্ছে এই ফোর্স ইনটু এটার ডিসটেন্স, আবার এই ফোর্স ইনটু এইটার ডিসটেন্স, আবার এই 3 তলার ফোর্স ইনটু এইটার ডিসটেন্স, বুঝাইতে পারলাম? ক্যান্টিলিভার আর কি, এইভাবে করে করে হচ্ছে এইখানে একটা ফাইনালি একটা মোমেন্ট আসবে, সেই মোমেন্টটাকে তোমার ঠেকাইতে হবে, ঠেকানোর জন্য এখন তুমি ফাউন্ডেশন ডিজাইন করো, যে কি সাইজের ফাউন্ডেশন লাগবে না লাগবে, পাইল কতটুকু গভীরে দিতে হবে, হ্যান ত্যান এইসব, ওটা আরসিসির অংশ। এমিলি স্যারের সাথে বোঝাপড়া হবে এটা। হ্যাঁ, আর আরসিসি তে যারা রেইনফোর্স না, আবু হাসান স্যারের কোর্সে এটা জিজ্ঞেস করবা স্যারকে, এই যখন তোমার কলাম ফাউন্ডেশন এগুলো পড়াবে তখন। ওকে আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা আর্টওয়ার্কটা শেষ করলাম। এখন আমাদের আর টপিক বাদ আছে হচ্ছে কি, দুইটা টপিক বাদ থাকলো, উইন্ড থাকলো আর হচ্ছে পোর্টাল ফ্রেম থাকলো। বি সেকশনের ক্লাস পাওয়া যাবে দুইটা, 2 ক্লাসে করা যাবে, শেষ হবে, সমস্যা হবে না, কিন্তু এ সেকশন আর সি সেকশনে সমস্যা হয়ে যাবে, ওখানে ক্লাস পাওয়া যাবে একটা। স্যার আমরা কি ফাইনালে যতটুকু সময় পাবো ম্যাথ গুলো করার মতো? বুঝি নাই। স্যার ফাইনালে আমরা কি ম্যাথ গুলো করার মতো যথেষ্ট সময় পাবো? সেইভাবেই দেওয়া হবে। স্যার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, প্রশ্ন স্যার প্লিজ ঘুরায় দিবেন না স্যার, কারণ এবারের সিলেবাস খুব কঠিন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। জি স্যার, জি স্যার। এটা স্যার একদম ঘুরাই দিলাম না কিন্তু আচ্ছা ঘুরাই দিলাম না কিন্তু তাও তো প্র্যাকটিস করে আসতে হবে, তাই না? স্ট্রাকচারাল কোর্স স্যার আমরা আমাদের মতো প্র্যাকটিস করব, সমস্যা নাই, যেরকম ক্লাসে করেছেন সেরকম একটু দিয়েন স্যার। এখন তোমার না শুধু বেলি ফোটাই দিয়েন স্যার, না এখন তোমার ইনফ্লুয়েন্স লাইন তো তোমাকে এই যে কম্পোজিট বিম এখন হুবহু তো কমন পড়বে না বিম, তোমাকে তো কনসেপ্ট বুঝে করতে হবে। হিন্স ধরো 2টা ছিল, এখন পরীক্ষায় হয়তো একটা থাকবে, তাই না? তাহলে এখন তোমাকে তো বুঝতে হবে যে কোন দিকটা উঠাইলে এটা লাঠি খেলার মতো, যেগুলো যেভাবে বুঝাইছি আর কি, ঠিক আছে? স্যার এমন ঘোরাই দিলেন স্যার, আমরা যদি নাই বুঝতে পারি তা করবোটা কি একটু স্যার? এমন ঘোরানোর কিছু নাই, বেসিক যেগুলো আলোচনা করা হয়েছে ওইগুলো যদি কেউ প্র্যাকটিস করে আসে যে কোনো রকম পারার কথা আর কি, এইটা হচ্ছে ব্যাপার। স্যার আমাদের জন্য এবার যতটুকু কনসিডার করা যায় একটু করেন স্যার। হ্যাঁ, আর মুভিং স্যার প্লিজ স্যার। হ্যাঁ মুভিং লোডের ওইগুলো তো সহজ, মুভিং লোড তো বলছি যে সিম্পলি সাপোর্ট থাকবে,
ওই আর্টকোয়াক আজকে যেটা করাইলাম এটা তো ঘোরানোর কিছু নাই, এটা তো হয়তো বা ওই জাস্ট খালি ওই তলা টলা ঘোরানো যায়, আর ওই জোন টোন মানে কোন জেলা সেইটা ঘোরানো যায়, প্লাস হচ্ছে তোমার কি সয়েল টাইপ টিপ এগুলো কিছু আছে, এগুলো চেঞ্জ করা যায়, অকুপেন্সি স্যার ক্যাটাগরি আমাদের যত প্রকার ডাটা টেবিল বা হচ্ছে মানে যাই দরকার হবে সবই তো দেওয়া থাকবে তাই না? হ্যাঁ সবই দেওয়া থাকবে। স্যার এখন আমাদের তুমি কি যদি বুধবার এখন তুমি যদি এক্সপেক্ট করে যাও যে তোমাকে এখন এই ম্যাথটাই আমি দিব, তাহলে সেটা তো সমস্যা। না স্যার এই ম্যাথের ক্ষেত্রে বলেন স্যার, ডিফ্লেকশন যে করাইছিলেন ওগুলো একটু সহজ দিয়েন স্যার। সহজই থাকবে, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু তোমাকে ওই যে প্র্যাকটিস করে যাইতে হবে, হুবহু পাবা না এটুকু আমি বলতে পারি। সহজ হবে কিন্তু হুবহু পাওয়া যাবে না। এখন তোমাকে ওইগুলো সব ভালো করে কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সে অবশ্যই পারবে। তুমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার না, খালি ওই ম্যাথ কয়টাই বারবার করে গেছো তাইলে হবে না, জিনিসটা বুঝতে স্যার হবে। আপনি যে পিডিএফ দিচ্ছেন স্পেশালি ওইগুলো প্র্যাকটিস করবো নাকি ওই আতর রহমান স্যারের প্র্যাকটিস করবো এটা? কোনটার পিডিএফ? ওই যে রিফ্লেকশন? জি স্যার। ডিফ্লেকশনের ক্ষেত্রে পিডিএফ না, ওটা তো ক্লাস টেস্টের কোশ্চেন সলভ করে দিছি, ওগুলো প্র্যাকটিসের জন্য। স্যার মেইনলি প্র্যাকটিসের জন্য কি আতর রহমান স্যারের বইটা হ্যাঁ, প্র্যাকটিস করবো? ওইটা প্র্যাকটিস করতে পারো, আর হচ্ছে ক্লাস টেস্টের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। ওগুলো প্র্যাকটিস, ক্লাস টেস্টের প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই তো তোমার অনেক, ওখানে পাঁচটা ম্যাথ আছে, 5 টাইপের, তাই ওখান থেকে তোমার ঠিক আছে, এগুলো যদি কেউ বুঝে পারার কথা আর কি। ওকে স্যার। আবার ইনফ্লুয়েন্স লাইন কালকে এ সেকশনে দিছিলাম একটা দুইটা, ঠিক আছে, ইনফ্লুয়েন্স লাইনটা আমি একটু দেখাই, ওইটা তো স্যার 10 তারিখে কি বি সেকশনে ক্লাস হবে? 10 তারিখ আবার কবে? 10 মানে এপ্রিল। স্যার আপনি বলছেন বি সেকশনে 2টা ক্লাস আছে, কিন্তু দুইটা স্যার ক্লাস আমাদের শনি রবি, 6 তারিখ আর 7 তারিখ। জি স্যার। এক্সট্রা ক্লাস 6 তারিখে ক্লাস আছে না? শনিবার তো আমাদের এক্সট্রা ক্লাস জি স্যার। হ্যাঁ, তারিখে 7 তারিখে ক্লাস আছে। এখন এ সেকশন আর সি সেকশনে সমস্যা হয়ে যাবে একটা ক্লাসে আসলে, কারণ উইন্ডটা ছোট, উইন্ডটা আর্টওয়ার্কের মতো এত ডিটেইলস না, ক্যালকুলেশনটাও অলমোস্ট সিমিলার। তো এইটা যদি বুঝো তাহলে উইন্ড বুঝতে সময় লাগবে না, ওইটা হয়তো বা দ্রুতই করানো যাবে, কিন্তু টোটাল ফ্রেমে তো অ্যাটলিস্ট এক ক্লাস দরকার। আচ্ছা, গতকালকের যে কোশ্চেনটা ছিল, ও আমি একটা রিকোয়েস্ট থাকবে স্যার। হ্যাঁ এত রিকোয়েস্ট এর আগে একটা 1 ঘন্টার একটা সলভিং ক্লাস, বলতে আমরা যে যে প্রবলেম পড়বো বা ধরেন সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ ওগুলো যদি একবার করে দেখায়, আপনি যদি ধরেন সলভ করে দিলেন, তাহলে ধরেন কনফিউশন গুলো একদিন স্যার নিলে ভালো হয় স্যার। স্যার ওটা পরীক্ষার আগে স্যার, ধরেন 3 দিন ছুটি পাবো আমরা, একদিন আচ্ছা। নিলেন স্যার। ঠিক আছে, নেওয়া যাবে, সমস্যা হবে না। ঠিক আছে স্যার। তো আমাদের গতকালকে যেই কোশ্চেনটা ছিল এ সেকশনের যেটা আইএল এর প্রশ্নটা ছিল, আমি একটু প্রশ্নটা বের করি। এটা সলভ করাই দিচ্ছি, দেখো এটা কঠিন এমন তো কিছু ছিল না। এইখানে একটা রোলার সাপোর্ট ছিল, ঠিক আছে, এইখানে একটা ফিক্স সাপোর্ট ছিল, আর তোমার এখানে পয়েন্ট গুলোর নাম ছিল হচ্ছে এ, বি, তারপর এটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। ডিস্টেন্স ছিল 7 ফিট, 10 ফিট, 4 ফিট, 5 ফিট, 5 ফিট, ঠিক আছে। এখন তোমাকে আইএ লাগতে বলা হয়েছিল, আচ্ছা আইএ লাগতে বলা হয়েছিল হচ্ছে ভিসি, এমসি, ভিবিএল, এমই, আর হচ্ছে আরএফ, এই কয়টা আইএ লাগতে বলা হয়েছিল, ঠিক আছে। এখন আমি যদি একটা একটা করে আঁকি, তুমি একটু দেখো, এটা তো এমন কঠিন কিছু ছিল না। তাহলে বিসি এখন কি করতে হবে বলো, সি পয়েন্টে কি করব? কাট করে নিচে নামাতে হবে বাম হাত দিয়ে। হ্যাঁ, এটা কাট করব, কাট করলে এবার বাম দিকটাকে নিচে নামাবো, ডান দিকটাকে কি করব? উপরে উপরে উঠাবো। তাহলে উঠাও, তাহলে এখন ফিক্স থাকবে কোন জায়গায় বলো? সাপোর্ট বি পয়েন্ট। পয়েন্ট, হ্যাঁ বি বিটা পয়েন্ট, ফিক্স থাকবে। বিতে ফিক্স থাকলো, তাহলে এই অংশটা তাহলে উপরে উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে
তাহলে এবার এই ডান পাশটাকে কি করবো, এটা উপরে উঠাবো, উপরে উঠাইলাম। এখন এই হিঞ্জ পয়েন্টটা এসে কি হবে? স্যার হিঞ্জ পয়েন্টে আসে ওখানে থেমে যাবে। শেষ। এখন এখানে স্টেবল আনস্টেবল বুঝতে হবে। তোমার এই ফিক্স সাপোর্টের এইটা হচ্ছে স্টেবল অংশ, আর এই অংশটা হচ্ছে আনস্টেবল অংশ। তাহলে আনস্টেবল অংশের জন্য স্টেবল অংশ কোনোদিন চেঞ্জ হবে না, এটা আমি বারবারই বলছি, ঠিক আছে? তাহলে এখন এইটা হচ্ছে তাহলে ভিসি। এখন ভিসি এর একটা মান কত হবে বলো? 0.5। এই যে দেখো, এই সাপোর্টের মাঝখানে চিন্তা করো, একদিকে 10 ফুট আর একদিকে কয় ফুট? 4 ফিট। 4 ফিট। আচ্ছা, একদিকে 10 ফিট আর একদিকে হচ্ছে 4 ফিট। আচ্ছা, তাহলে সেইটা যদি হয় 10 ফিট আর 4 ফিট যদি হয়, তাহলে টোটাল 14 ফিট হচ্ছে। তাহলে টোটাল 14 ফিট হলে এই পাশে হবে 10/14 আর এই পাশে হবে 4/14। এখন এইখানে যদি 10/14 হয় তাহলে এই পাশে কত হবে? ওটা তো এখানে ডিসটেন্স আছে 7 ঐকিক ফিট। নিয়মে হবে। ঐকিক নিয়মে 10 ফিটে যদি 10/14 হয়, 7 ফিটে কি 7/14? শেষ। এই তো, এই হচ্ছে একটা। এগুলা করতে, এটা কেউ যদি বুঝে, এগুলা করতে তার 5 মিনিটও লাগবে না। আমি তো গতকাল 15 মিনিট টাইম দিছি। আচ্ছা, 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে কি ছিল? এমসি নাকি? আচ্ছা, এমসি তে কি করব বলো? এই বাম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, ডান দিকে কি করব? ক্লকওয়াইজ। বাম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, ডান দিকে ক্লকওয়াইজ। এখন তাহলে এটা কি হবে? এটা উঠে যাবে না? জি স্যার। আচ্ছা, উঠে গেল। ফিক্স থাকবে কোন জায়গায়? সাপোর্ট পয়েন্টের এখানে। আচ্ছা, আর আরেকটা ফিক্স থাকবে কোন জায়গায়? হিঞ্জ পয়েন্টের এই জায়গায়, ঠিক আছে? স্টেবল অংশে তো আর কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এবার এই যে একদম বামের অংশটা, সেটা কি হবে? নিচে নামবে এই পয়েন্ট। নিচে নেমে গেল, শেষ। এখন এই মোমেন্টের মানটা কত? মোমেন্টের মান হচ্ছে a plus b divided by এই যে ওই যে ab তোমাকে divided by a ab বাই a প্লাস b। এখন এই ab বাই a প্লাস b, a কত? 10 ফিট, b কত? 4 ফিট, ঠিক আছে? তাহলে 4 10 কে 40 ডিভাইডেড বাই 4 আর 10 14, তার মানে হচ্ছে 40/14। এইটা হচ্ছে এইটার মান। এখন এইটা দিয়ে ঐকিক নিয়ম করে এইটা কত সেটা হিসাব করে দিবা, এমসি। তারপরে যদি বলি সামনের দিকে যাই, ভিবিএল, ঠিক আছে? আচ্ছা, এখানেই করি, এটা মুছে করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে দেখো, এটা হচ্ছে পরবর্তীতে বলছে ভিবিএল। ভিবিএল এ কি ছিল? ভিবিএলটা ছিল হচ্ছে বি এর লেফট। তাহলে বি এর লেফটে কাট করব। বি এর লেফটে কাট করার পরে বাম অংশটাকে নিচে আর ডান অংশটাকে কি করব? উপরে। উপরে। এটাকে উপরে তুলব, কিন্তু উপরে উঠবে না। হ্যাঁ। এখন তাহলে বাম অংশটা নিচে নেমে যাবে, বাম অংশটা, হ্যাঁ, ক্যান্টিলিভারের মতো টোটালটা একদম এখানে নিচে নেমে যাবে। ঠিক আছে, বাম অংশ নিচে নেমে গেল। আর এই ডান অংশটাকে উপরে তোলার চেষ্টা করি। ডান অংশ উপরে তোলার চেষ্টা করলে এটা তো উপরে উঠবে না, উঠবে? কারণ এইখানে একটা সাপোর্ট আছে, আবার এখানে একটা হিঞ্জ সাপোর্টও তো একটা সাপোর্ট, তাহলে দুইটা সাপোর্ট আছে, তাহলে এখানে উঠবে না। এইটা হচ্ছে ভিবিএল। তারপরে ছিল এমই। আচ্ছা, এমই, তাহলে ই পয়েন্টে কাট করব। কাট করে হচ্ছে এটার ঠিক আছে, ই পয়েন্টটাতে আমি কাট করব। স্যার বিবিএল এ কি যদি এখানে যদি হিঞ্জ ইন্টারনাল হিঞ্জ যদি না থাকতো তাহলে কি এখানে কি উঠতো? বি পয়েন্টটা কি উঠতো? না না, এখানে দুইটা সাপোর্ট থাকলে কখনো উঠবে না। তুমি এই অংশটা উঠানোর চেষ্টা করতেছো, তাহলে এখানে তোমার সাপোর্ট আছে, এখানে একটা, এখানে দুইটা সাপোর্ট। তাহলে যদি ইন্টারনাল হিঞ্জ না থাকতো তাহলে তখন অন্য সিচুয়েশন। তুমি একটা অঙ্ক করার সময় অন্য আরেকটা নিয়ে চিন্তা করবে না। দেখো তুমি এইটা বুঝো কিনা, ঠিক আছে? কারণ না থাকলে তখন তো টোটাল প্রবলেমটাই তখন চেঞ্জ হয়ে যেত, তখন তো এইটা হইতো না, সেইটার সেটআপ তখন আবার অন্যরকম হইতো। তাইলে এখন দেখো যে এইখানে তোমার এমই এর ক্ষেত্রে ই কে আমরা উপরে উঠাবো। আচ্ছা, এখন ই কে যদি আমরা উপরে, এখন এই ডান অংশটা কি উপরে উঠবে বলতে পারো? ডান অংশ উপরে উঠবে কিনা? না স্যার, এটা ফিক্স সাপোর্ট, এটা উঠবে না। তাইলে বাম অংশ যদি উপরে উঠাই দিই, তাহলে তখন তো আবার ওই যে আমার বলছিলাম বামে ডানে মিলতে হবে, সেই নিয়মটা তো মিলবে না।
জি স্যার। তাহলে এটাকে তাহলে উপরে মোবাইলটাকে একটু ঘুরাই দিতে হবে। ঘুরাই দিতে হবে, তার মানে এটা নিচে নামাইতে হবে বেসিক্যালি। তাহলে এইটাকে যদি নিচে নামাই, এটাকে যদি নিচে নামাই, তখন ওই আনস্টেবল অংশ আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? জি স্যার। আনস্টেবল অংশটা তখন আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইরকম হবে এটার মান। এখন এই মানটা কত হবে? এই মানটা আমি সংক্ষেপে শর্টকাট বলছিলাম যে এই ডিসটেন্সটা যত, ওই মানটাও হবে তত। তাহলে এই ডিসটেন্সটা এখানে কত আছে? 5 ফিট। 5 ফিট। কোন ডিসটেন্স স্যার বুঝতেছো? এইটা একটু আরেকবার রিপিট করেন স্যার শেষে। সেপারেটেড। আচ্ছা ঠিক আছে, আবার রিপিট করতেছি। এই প্রথমে আছে তুমি এটা ই পয়েন্টে কেটে দিলা, ই পয়েন্টে কাটার পরে বাম অংশটা অ্যান্টি ক্লকওয়াইজ, ডান অংশটা ক্লকওয়াইজ ঘুরাইলা। এখন ডান অংশ ক্লকওয়াইজ ঘুরাইলে এটা তো আর উঠবে না, কারণ এটা ফিক্স সাপোর্ট, তাহলে ডান অংশটা উঠবে না। এখন তাহলে বাম অংশটাকে যদি এইদিকে ঘুরাও, তাহলে বাম অংশটা তো উপরে উঠে যাবে। এখন উপরে উঠে গেলে এই লেফটের মোমেন্ট আর রাইটের মোমেন্ট মেলে না। তা আমি তোমাকে বলছিলাম অবশ্যই লেফট এবং রাইটের মোমেন্ট মিলাইতে হবে। তাহলে এই জন্য যেটা বলা হয়েছে যে এটা এইভাবে ঘোরানোর দরকার নাই, এটাকে হচ্ছে যে এইভাবে উল্টো ভাবে ঘুরাইতে হবে, ঠিক আছে? তাহলে সেইটা যদি করি তখন এইটা কি নিচে নেমে আসবে, ঠিক আছে? তাহলে এইটা সেটাই করছি, দেখো এই যে এটা হচ্ছে যে আমি আরেকটা কালার দিয়ে দেখাই, দেখো এটা হচ্ছে যে এই যে নিচে নেমে গেছে। এটা নিচে নেমে গেলে তখন আনস্টেবল পার্টটা আবার চেঞ্জ হয়ে গেছে, তখন সেইটাও ওইটার সাথে সাথে নিচে নেমে গেছে। এখন আমার কথা হচ্ছে এই মানটা কত? এই মানটা হচ্ছে আমি তোমাকে বুঝাইছিলাম যে এই ডিসটেন্সটা যত হবে ওই মানটা হবে তত। অর্থাৎ সহজ কথা হচ্ছে এই ডিসটেন্সটা যত হবে এই মানটা হবে তত। ক্লিয়ার? তাহলে এটা 5 আছে, তাহলে এটার মান হবে 5। এইটা 5 হইলে এখন এইটা কত সেটা তুমি ঐকিক নিয়ম দিয়ে বের করো। আর কালকে বেশিরভাগ স্টুডেন্ট এই মান ছাড়া লিখে দিয়েছে, মান ছাড়া লিখে দিয়ে লাভ নেই, খালি ছবি এঁকে হবে না, মান লিখতে হবে। আচ্ছা, এটা আমি আজকে আবারও বলে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু ওই মান ছাড়া শুধু ছবি এঁকে কিন্তু হবে না, মান লিখতে হবে অবশ্যই এটা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আরএফ এ যাই। আরএফটা কি হবে? সাপোর্ট খুলে 1 ইউনিট উঁচু করতে হবে। তাহলে আরএফ এ এই এফ সাপোর্টটা খুলে 1 ইউনিট উপরে উঠাইতে হবে। এখন এইটা তো কি সাপোর্ট? এটা ফিক্স সাপোর্ট না? জি স্যার। জি স্যার, টোটালটা উঠবে ডি পর্যন্ত। তাহলে ফিক্স সাপোর্ট যদি হয় তাহলে ফিক্স সাপোর্ট টোটালটাই উঠে যায়, তাহলে সেক্ষেত্রে এই ডি পর্যন্ত এটা টোটালটাই উঠে যাবে, এই টোটালটা হবে হচ্ছে 1। এখন বাকিটা কি হবে? বাকিটা যেভাবে থাকে এইখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট দিয়ে আটকানো থাকবে, তাহলে এইটা হচ্ছে যে এরকম হবে, ঠিক আছে? রাইট। এটা এরকম হবে। আর এই অংশটা আবার তখন এই যে নিচে নেমে যাবে। এই হচ্ছে এটার ব্যাপার। তো যাই হোক, তো এখন হচ্ছে তাহলে তোমরা এটা বাকি 2টা সেকশনের ক্লাস টেস্ট বাকি আছে, তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। আর আজকের ক্লাসটা আমরা তাহলে এখানেই শেষ করি। আমরা কি আরেকবার দিতে পারবো? না, তোমরা আরেকবার দিতে পারবে না, তোমরা পরবর্তী কুইজের জন্য প্রস্তুত থাকো। কবে হবে? যে কোনো সময় হতে পারে, আর ক্লাসই তো আছে। সেদিনও হইতে পারে, পরীক্ষার দিনও হইতে পারে, তাই না? স্যার কোন টপিকের উপর হতে পারে? সেটা তোমার সবসময় কি আগের ক্লাসের পড়াগুলো, আজকে যেমন আমরা আর্টকুয়েক পড়াইছি, ঠিক আছে? স্যার সি সেকশনের কি ক্লাস হবে? হ্যাঁ, সি সেকশনের কি ক্লাস হবে? শনিবার ক্লাস হবে অবশ্যই। এখন কথা হচ্ছে মাঝখানে আরেকটা ক্লাস এ সেকশন আর সি সেকশনের দরকার ছিল আর কি, অল্প ছোট 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 ক্লাস হলেও সমস্যা নাই। ধরো স্যার বি সেকশনের কি আর একটা কুইজ হবে স্যার? সেটা দেখা যাক, টুইস্ট থাকুক। স্যার আমাদের আর্টকোর থেকে আরেকটা এক্সট্রা কুইজ নিয়ে ঐচ্ছিক কুইজ, যদি কেউ দিতে চায় দিতে পারবে। সবকিছু রিভিল করা যাবে না, টুইস্ট থাকুক, দেখতে থাকো। আচ্ছা, তো আমাকে এখন এই ক্লাসের শিডিউল দাও। বি সেকশনের ক্লাস হয়ে যাবে, এ আর সি তে কি করব?